Assalamu alaikum. Welcome to lecture 15 of Classics in Translation ENG4224. আমরা আজকের লেকচারটা শুরু করছি। গত লেকচারের যেখানে আমরা শেষ করেছিলাম সেটুকু কমপ্লিট করার মাধ্যমে গত লেকচারে আমরা ছিলাম এই জায়গাটায়, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। Dido has fallen in love with Aeneas. আমরা আমাদের এনিয়াডের সামারিটা সম্পর্কে একটা হালকা ধারণা নিচ্ছি। Dido fallen in love with Aeneas, কিন্তু that was against God's wishes. যখন Aeneas ডাইডোকে ছেড়ে চলে যাচ্ছে, when he sails away, Dido tragically kills herself out of sorrow. Dido Aeneasের চলে যাওয়াটা মেনে নিতে পারেনি, সে সুইসাইড করে। তারপর Aeneas অবশেষে ইটালিতে পৌঁছায় এবং সেখানে প্রফেটেস সিবিলের সাহায্যে সে আন্ডারওয়ার্ল্ডে যায়। আন্ডারওয়ার্ল্ডে গিয়ে তার বাবা অ্যাঙ্কাইসিসের সাথে তার সাক্ষাৎ হয় এবং অ্যাঙ্কাইসিস এনিয়াসকে তার ভবিষ্যৎ ছায়াছবির মাধ্যমে তার সামনে তুলে ধরে। His father Anchises tells Aeneas about his descendants and the future glory of Rome. এনিয়াসের ভবিষ্যৎ বংশধর, তারা যে রোমান সাম্রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবে সেই বিষয়ে এক সম্যক বিশদ ধারণা Anchises Aeneasকে দেয়। He notes that Aeneas and his descendants are destined to rule the people by your command, establish a custom of peace, to spare the fallen and to subdue the proud. এই হচ্ছে ভবিষ্যৎ। এনিয়াস তার সোনালী ভবিষ্যৎকে চোখের সামনে ছায়াছবির মতো দেখতে পায় এবং তার মধ্যে উদ্যমের সৃষ্টি হয়। সে কিছুটা হলেও ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল। তার সেই মনের জোরকে ফিরিয়ে আনার জন্য তার এই অ্যাসুরেন্সটা খুব প্রয়োজন ছিল। এই যে সে আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছে, এই জায়গায় কিন্তু ভার্জিল সুকৌশলে রোমের গ্লোরি, দ্য গ্লোরি অফ রোমান এম্পায়ার ইন অগাস্টাসেস রেজিম, অগাস্টাসের শাসনামলে রোম কতখানি গ্লোরিয়াস ছিল সেটা আলোচনা করার প্রয়াস পেয়েছেন। After Aeneas returns from underworld থেকে ফিরে আসার পর Aeneas sails north to the Tiber river. উত্তরে টিবার নদীর কাছে এনিয়াসরা পৌঁছায়, near the site, এবং সেটার কাছাকাছি রোম would later be founded. সেখানেই পরবর্তীতে রোমান সাম্রাজ্যের সূত্রপাত হবে। There he meets King Latinus and Amata. সেখানে ওই টিবার নদীর কাছেই হচ্ছে কিং ল্যাটিনাসের রাজত্ব। কিং ল্যাটিনাসের রাজত্বে গিয়ে ইনিয়াসের সাথে রাজা ল্যাটিনাস এবং কুইন অ্যামাটা, রানী অ্যামাটার সাক্ষাৎ হয়। Latinus had recently offered his daughter Lavinia in marriage to a man named Turnus. ঘটনাটা এমন যে ল্যাটিনাস তার মেয়ে বিয়ে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ল্যাটিনাস তার মেয়ে লাভিনিয়ার বিয়ে ঠিক করেছে তারই পার্শ্ববর্তী রাজত্বের এক রাজপুত্রের সাথে, তার নাম হচ্ছে টার্নাস। টার্নাসের সাথে তার মেয়ে রাজকন্যার বিয়ে হওয়ার কথা ছিল। পরবর্তীতে soon afterwards he was told in a prophecy, একটা ভবিষ্যৎবাণী সে পায়। সেখানে সে জানতে পারে he must wed Lavinia to a foreigner instead. একজন ভবিষ্যৎবাণী করে, একজন প্রফেট তাকে সাবধান করে দেয় যে না, টার্নাসের সাথে তার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, তাহলে কার সাথে বিয়ে দিতে হবে?
একজন বিদেশির সাথে বিয়ে দিতে হবে। এটা যখন কিং ল্যাটিনাস তার মাথায় চলছে যে তার মেয়েকে একজন বিদেশি সাথে বিয়ে দিতে হবে, সেই বিদেশি হবে একজন বড় যোদ্ধা, এবং সেই যোদ্ধার হাত ধরেই নতুন এক সাম্রাজ্যের সৃষ্টি হবে, সেটা তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে, মঙ্গল হবে। যখন when Aeneas shows up, এখন ল্যাটিনাসের সামনে যখন ইনিয়াস এসে দাঁড়ায়, তখন ল্যাটিনাসের মনের মধ্যে সেই স্মৃতিটা জেগে ওঠে যে ল্যাটিনাস ডিসাইডস টু গিভ ল্যাভিনিয়া টু হিম। অলরেডি তো ভবিষ্যৎবাণী হয়েই আছে যে মেয়েকে বিয়ে দিতে হবে এক ভিনদেশী রাজপুত্রের সাথে। যদিও এনিয়াস রাজপুত্র নয়, কিন্তু সে ভিনদেশী একজন, এবং তার সাম্রাজ্যের সে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ও অল দ্য সার্ভাইভিং ট্রোজানস, তাদের মধ্য থেকে ইনিয়াস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন ইনিয়াসের সাথে লাভিনিয়ার বিয়ে ঠিক করে ফেলা হলো। কিং ল্যাটিনাস ঠিক করলো তার মেয়ের সাথে ইনিয়াসের বিয়ে হবে। বাট জুনো, সেই যে জুনো, জুনো তো ঠিক রাগ পুষে রেখেছে। জুনো স্টিল হোল্ডস এ গ্রাজ। আমরা ধীরে ধীরে জানতে পারবো জুনো কেন এত আক্রোশ, কেন জুনোর এত আক্রোশ এনিয়াসের প্রতি, কেন জুনোর এত আক্রোশ ট্রোজানদের প্রতি। এটা আজকে আমরা কিছুটা জানতে পারবো পরবর্তীতে। জুনো তখনও তার মধ্যে প্রচন্ড রাগ পুষে রেখেছে এগেইনস্ট দ্য ট্রোজানস। কোন ট্রোজানকেই সে দুই চোখে দেখতে পারে না। তারপর জুনো নিজে ইন্সপায়ার্ড অ্যামাটা অ্যান্ড টার্নাস টু ফাইট এগেইনস্ট এনিয়াস অ্যান্ড দ্য ট্রোজান। তখন জুনো গিয়ে কুইন অ্যামাটা এবং টার্নাস, যার সাথে লাভিনিয়ার আগে বিয়ে হওয়ার কথা ছিল, ওদের মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়, ওদেরকে যুদ্ধের মুখে উস্কে দেয়। অ্যামাটা টার্নাস ওদেরকে বলে যে টার্নাস এবং ট্রোজানদেরকে তোমরা নিশ্চিহ্ন করে দাও, ওদের সাথে যুদ্ধ যুদ্ধের ব্যবস্থা করো, এবং যুদ্ধে ইনিয়াস ট্রোজানরা তোমাদের সাথে পারবে না, ওরা পালিয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে। জুনোর এই কনস্পিরেসি ষড়যন্ত্রতে অ্যামাটা টার্নাস তারা সাড়া দেয়। As Turnus begins to gather together his troops, টার্নাস তো তার সৈন্য সব একসাথে জোগাড় করছে, বিশাল এক সৈন্যবাহিনী সে জোগাড় করলো। দ্য রুটুলি, পুরো রুটুলি জাতি, একটা জাতি হচ্ছে রুটুলি, এই পুরো জাতির সব সৈন্যকে সে একত্রিত করলো টু ফাইট। মানে টার্নাস এইদিকে যুদ্ধের জন্য তৈরি, এই পাশে এনিয়াস একা কি করে পারবে। এনিয়াসের সাথে তো মানুষজন খুব অল্প, লোকবল খুব অল্প। তখন এনিয়াস সার্চেস ফর অ্যালাইজ নিয়ার বাই, তখন কাছাকাছি সে তখন মিত্র খুঁজতে থাকে যে কাদের কাছ থেকে সাহায্য নেবে, কাদের কাছ থেকে সে সাহায্যটা নেবে। তখন কাছাকাছি এক রাজা ছিলেন ইভান্ডার। ইভান্ডার একজন দয়ালু রাজা ছিল। ইভান্ডারের সাথে তখন ইনিয়াসের একটা বন্ধুত্ব হয়, এবং ইভান্ডার ইনিয়াসকে কিছু সৈন্য ধার দেয়। বাট ইভান্ডার অলসো সেন্ডস হিজ সান প্যালাস উইথ ইনিয়াস। ইভান্ডার শুধুমাত্র যে সৈন্য ধার দিল তাই না, তার একমাত্র পুত্র সন্তান। কেন? সো দ্যাট হি উইল বি লার্ন ফ্রম হিম অ্যাবাউট দ্য মিলিটারি অ্যান্ড দ্য গ্রেভ নেচার অফ ওয়ার। যুদ্ধ সম্পর্কে এবং আর্মি সম্পর্কে প্যালাসের যেন আইডিয়া হয়। নেচার অফ ওয়ার, এই যে আমাদের আবার যুদ্ধ চলে এসেছে, আমরা কিন্তু নেচার অফ ওয়ার, থিম অফ ওয়ার, এটা কিন্তু আমরা ইলিয়াডেও পড়েছি, আমরা কিন্তু অ্যাগামেমননেও পড়েছি, আমরা ইনিয়াডেও এটা আবার নতুন করে দেখবো যে যুদ্ধকে আমরা কতভাবে ব্যাখ্যা করতে পারি। তারপর কি হলো? Aeneas brings new troops back with him and war is about to break out between them and the Rutuli. তখন দুই পক্ষের যুদ্ধ। Venus visit Aeneas when he is alone. Aeneas যখন একা, তখন ভিনাস তার কাছে আসে, মা পরিচয় দিয়েই আসে, এবং gives him armor and weapons. ইলিয়াডে থেটিস যেমন অ্যাকিলিসকে আর্মার ওয়েপন দিয়েছিল, এখানে ভিনাসও এনিয়াসকে আর্মার ওয়েপন দেয়। আমরা মিল পেয়ে যাচ্ছি, একটা অবভিয়াস মিল পেয়ে যাচ্ছি হোমারের ইলিয়াডের সাথে ভার্জিলের ইনিয়াড। which were crafted by her husband Vulcan. কে এই ভালকান? এই ভালকানই হচ্ছে হেফাইস্টস।
সেই হচ্ছে ইনিয়েটকে শিল্ড আর্মার বানিয়ে দেয়। ওয়ান অফ হার প্রেজেন্স ইজ এ শিল্ড, এখানে একটা শিল্ড থাকে। অ্যাকিলিসকে যেমন একটা চমৎকার কারুকার্যময় শিল্ড বানিয়ে দিয়েছিল হেফাইস্টাস, একইভাবে এখানে ভালকান, ভালকানি হেফাইস্টাস, হেফাইস্টাসই ভালকান। ভালকান সে ইনিয়াসকে একটা ঢাল বানিয়ে দেয়, which is decorated with scenes from future Roman glory, এবং এই ঢালের মধ্যে অগাস্টাসের আমলে রোম কত গ্লোরিয়াস হবে সেটাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়। মানে এইখানে আবার ভার্জিল একটা সুযোগ পাচ্ছেন রোমের গ্লোরিটাকে ফুটিয়ে তোলা। ইনিয়াস প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরবর্তীতে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে ঢালের মধ্যে, এই শিল্ডের মধ্যে যে ছবিগুলো আছে এটা হচ্ছে ভবিষ্যতের ছবি। এই যে he lifted it onto his shoulder along with the fame and fate of his descendants, তার ভবিষ্যৎ বংশধরদের পরিণতি তার হাতে। প্রচন্ড যুদ্ধ, ইলিয়াডে আমরা যেমন ভয়ঙ্কর যুদ্ধ পেয়েছিলাম, এখানেও তার একটা ভার্সন আমরা পাই। ফুল ওয়ার ব্রেকস আউট, একদিকে রুটুলিয়ানরা আরেকদিকে ট্রোজানরা, একদিকে ট্রোজান আরেকদিকে রুটুলি, রুটুলিয়ানদের সাথে ট্রোজানের প্রচন্ড যুদ্ধ। একদিন ঘটনাক্রমে টার্নাস ইজ অ্যাবাউট টু কিল প্যালাস ইন ব্যাটল, টার্নাসের সাথে প্যালাসের সম্মুখ মোকাবেলা হচ্ছে। প্যালাস তখন জীবন বাঁচানোর তাগিদে হারকিউলিসের কাছে প্রার্থনা করে, কিন্তু জুপিটার মানে জিউস, জিউস মানেই জুপিটার, জুপিটার তখন হারকিউলিসকে বাধা দেয় ফ্রম হেল্পিং হিম। জুপিটার কি বলছে, প্রত্যেক প্রত্যেক প্রত্যেকেরই এক সময় আসে যখন তাকে মৃত্যুকে বরণ করতে হয়। যদিও প্যালাস জীবন বাঁচানোর জন্য প্রার্থনা করেছিল, কিন্তু সে তার প্রার্থনা ফিরিয়ে দেয় জুপিটার। এতে কি হয়, প্যালাস মৃত্যুবরণ করে, টার্নাসের হাতে প্যালাসের মৃত্যু হয়। প্যালাস প্যালাসের সাথে ইনিয়াসের বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। যখন টার্নাসের হাতে প্যালাসের মৃত্যু হয় তখন ইনিয়াস প্রচন্ড ভেঙে পড়ে। এনিয়াস ইজ হার্ট ব্রোকেন ওভার দ্য লস অফ হিজ ইয়াং ম্যানস লাইফ, প্রচন্ড ভেঙে পড়ে। আফটার মাচ মোর ফাইটিং, যুদ্ধ চলতে থাকে, যুদ্ধ চলতে থাকে, রক্তক্ষয়ী যুদ্ধ। এনিয়াস অ্যান্ড টার্নাস, অবশেষে তাদের সম্মুখ যুদ্ধ হবে। এদিকে ট্রোজানদের লিডার এনিয়াস, ওইদিকে রুটুলিয়ানদের লিডার টার্নাস, তাদের ডুয়েল হবে, সিঙ্গেল কমব্যাট। আঘাত করে অ্যান্ড অ্যাপ্রোচেস হিম, তখন আঘাত যখন করে তখন টার্নাস সেই আঘাত সামলাতে না পেরে নিচে পড়ে যায়। হি লাইজ অন দ্য গ্রাউন্ড, তখন নিচে পড়ে যায়। টার্নাস তখন প্লিডস উইথ ইনিয়াস ফর হিজ লাইফ, প্রথম প্রথম তার জীবন ভিক্ষা করে। অ্যান্ড ইনিয়াস থিংস অ্যাবাউট স্পেয়ারিং হিম, প্রথমে সে টার্নাসকে মানে ছেড়ে দেওয়ার মতো চিন্তা ভাবনা করে। টার্নাস যেহেতু সারেন্ডার করছে, ইনিয়াস প্রথমে ভাবে যে তাকে সে ছেড়ে দেবে। বাট রাইট দেন তখনই Aeneas sees that Turnus had stolen Pallas's belt after he killed him. প্যালাস, তার যে বন্ধু প্যালাস, তার একটা বেল্ট ছিল, প্যালাসের খুব পছন্দের বেল্ট। এই বেল্টটা টার্নাস পড়েছিল, মানে প্যালাসকে হত্যা করার পর টার্নাস প্যালাসের বেল্টটা খুলে পড়ে নিয়েছিল। এইটা দেখার পর এনিয়াস আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। এনিয়াস প্রচন্ড রেগে যায়, প্রচন্ড রেগে যায়, এবং সে আর নিজেকে সামলাতে পারে না এবং সে টার্নাসকে মেরে ফেলে। টার্নাস ইজ কিলড বাই ইনিয়াস। এখানেই কাহিনী শেষ হয়ে যায়। দ্য ইনিয়াড এন্ডস হিয়ার, বাট দ্য ডিসেন্ডেন্টস অফ ইনিয়াসের সান অ্যাসক্যানিয়াস, ইনিয়াসের যে ছেলে পুত্র অ্যাসক্যানিয়াস, সেই পরবর্তীতে হি উড লেটার ফাউন্ড এ সিটি কল্ড রোম, এই পরবর্তীতে একটা শহর সৃষ্টি করে, নির্মাণ করে, সেই শহরের নাম হচ্ছে রোম। নট ফার ফ্রম হোয়ার দিস ওয়ার টুক প্লেস, যুদ্ধ যেখানে হয়েছিল সেখান থেকে কাছেই একটা জায়গায় এনিয়াসের ছেলে অ্যাসক্যানিয়াস একটা শহর পৃথিবীর প্রায় অর্ধেক দখল করে ফেলে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলোর মধ্যে একটি হিসেবে আত্মপ্রকাশ করে রোমান সাম্রাজ্য। এই হচ্ছে মোটামুটি কাহিনী, একদম ভেরি ব্রিফ, খুব অল্প কথায়। এখন আমি আমাদের ক্লাসের সময় হয়ে গিয়েছে। আমি সবাইকে আরেকবার ইনভিটেশন দিয়ে ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা প্রায় অর্ধেক সামারি আলোচনা করতে পেরেছিলাম। আজকে আমরা চেষ্টা করলাম ক্লাস শুরুর আগে সেই সামারিটা মোটামুটি একটা কাঠামো দিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 বুকস আমাদের ইনিয়াসে। আমরা স্যার আসসালামু টোটাল আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি তখন লাইন কেটে গিয়েছিল, শুনতে পাননি আর? স্যার আমি তো জয়েন করলাম স্যার কেবল। ও স্যার আমার ক্লাস ছিল, স্যার ক্লাস শেষ করে দেন আমি জয়েন আচ্ছা করছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, কয়েকজন ছিলেন আরো? হঠাৎ করে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অন্যরা আস্তে আস্তে আমরা গত ক্লাসেরই কিছু আরে কই গেল? আহ, গত ক্লাসে আমরা এনিয়াডের সামারি প্রায় অর্ধেক আলোচনা করেছিলাম। প্রথমেই আমরা ক্যাপসুল সামারিটা একটু দেখি। গত ক্লাসে আমরা কোথায় ছিলাম, দেখি বের করা যায় কিনা। ইয়েস স্যার। টোটাল 12টা বুক, টোটাল 12 চ্যাপ্টার্স। বুক 1, বুক 1 যেটা, বুক 1 এর বিষয়বস্তু কি আমরা দেখি। ইন বুক 1, Aeneas encounters a storm and is cast ashore at Carthage. Aeneas ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি। ওদের উদ্দেশ্য ছিল ইটালিতে যাওয়া, কিন্তু এমন এক ভয়ঙ্কর ঝড় তাদেরকে ধরল যে তারা বাধ্য হয়ে আফ্রিকায় তাদের জাহাজ ভিড়িয়ে দিল। আমি আপনাদেরকে একটা ম্যাপ দেখাচ্ছি। এই যে ম্যাপটা, ম্যাপে দেখেন এটা হচ্ছে ইটালির ম্যাপ। ইটালির ম্যাপ আশা করি আপনারা সবাই চেনেন। ইটালির ম্যাপটা অনেকটা বুটের মতো আকৃতি। এটা হচ্ছে ইটালি। ইটালির কাছেই আছে হচ্ছে এই যে সিসিলি। সিসিলি থেকে বেশ কিছু দূরে হচ্ছে এই যে লিবিয়া। লিবিয়ার তীরেই অবস্থান হচ্ছে কার্থেজ শহরে। তাদের উদ্দেশ্য ছিল এই সিসিলি থেকে ইটালিতে যাওয়া, এখান থেকে এই জায়গায় যাওয়া। কিন্তু এমন এক ঝড় হয়, এমন এক ভয়ঙ্কর ঝড়ের মুখে তারা পড়ে যে তাদের যাওয়ার কথা ছিল এই দিকে উত্তরে, কিন্তু প্রচন্ড ঝড়ে পড়ে তারা দক্ষিণে এই লিবিয়ার কার্থেজে এসে তারা আশ্রয় নেয়। মানে তাদের যাওয়ার কথা ছিল এই দিকে,
তারা চলে আসে এই দিকে, টোটাল অপোজিটে। কারণ কি? কারণ ভয়ঙ্কর এক ঝড়। এখন এটা কিন্তু প্রাকৃতিক ঝড় ছিল না, এটা ছিল কৃত্রিম ঝড়। এটার ষড়যন্ত্র কে করেছিল? এটার ষড়যন্ত্রের মূলে ছিল দ্য কুইন অফ দ্য গডেসেস, জুনো। কেন সেই কারণ আজকে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তাহলে বুক ওয়ান, বুক ওয়ানে কি ঘটে? বুক ওয়ানে কি ঘটে তা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? আমরা প্রথমে এই হ্যান্ডআউটে আপনারা দেখতে পাচ্ছেন লাইন ওয়াইজ সামারি আছে। লাইন, কোন লাইনের মধ্যে কি পাচ্ছি সেটার আমরা বর্ণনা এখানে পাবো। লাইন, লাইন 1 থেকে 33, 34 থেকে 80, মানে লাইন ওয়াইজ সামারিগুলো এখানে আছে। আমরা প্রথমে সামারিটা পড়বো। সামারিটা পড়ে একটা আইডিয়া নিয়ে আমরা আমাদের মূল টেক্সটে চলে যাব। মূল টেক্সট এটা আপনাদেরকে কিছুক্ষণ আগে মেসেঞ্জারে দেয়া আছে। আমরা মূল টেক্সটে চলে যাব। প্রথমেই আমরা মূল টেক্সটে যাচ্ছি না, প্রথমে আমরা একটা ওভারঅল আইডিয়া নেব। লাইন ওয়াইজ সামারি এই হ্যান্ডআউট থেকে আমরা প্রথমে একটা আইডিয়া নেব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। যদি কখনো দেখতে সমস্যা হয় বা আমার কথা বুঝতে সমস্যা হয় প্লিজ আমাকে জানাবেন। আমরা শুরু করছি আমাদের টেক্সট, ভার্জিলস এনিয়াড, বুক 1, লাইন ওয়াইজ সামারি। লাইন 1 to 33, লাইন 1 থেকে 33 এখানে কি ঘটে তার সামারিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমেই ভার্জিলস স্টেটমেন্ট অফ দ্য থিম অফ দ্য পোয়েম। প্রথমেই ভার্জিল তার যে এপিক পোয়েম দ্য ইনিয়েড, ইনিয়েডের থিম আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছেন। হোমার যেভাবে তার ইলিয়াডটা শুরু করেছিলেন সেই একইভাবেই ভার্জিলও তার মহাকাব্য শুরু করছেন। প্রথম থেকেই আমরা চেষ্টা করব যতটুকু হোমারের ইলিয়াডের সাথে ভার্জিলের ইনিয়াডের যে মিলগুলো সেই মিলগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমেই ভার্জিল তার এই মহাকাব্যের যে থিম সেই থিম ব্যাখ্যা করছেন। তারপর ফলোড বাই ইনভোকেশন টু দ্য মিউজ, এরপর স্মৃতির দেবী গডেস অফ মেমোরি তাকে উদ্দেশ্য করে একটা সম্মানজনক ইনভোকেশন অ্যাড্রেস, যেটা হোমারও করেছিলেন। হোমার যেভাবে ইনভোকেশন দিয়ে শুরু করেন একইভাবে ভার্জিলও শুরু করছেন। তারপর আমরা কার্থেজ শহরের উল্লেখ পাই, and we find the mention of city of Carthage. কার্থেজ শহর সম্পর্কে কিছু তথ্য দেওয়ার পর ভার্জিল বলছেন ইট ইজ জুনোস বিলাভেড সিটি। গডেস জুনো তার সবচেয়ে প্রিয় শহর। পৃথিবীতে যতগুলো শহর আছে এই কার্থেজ হচ্ছে গডেস জুনো তার সবচেয়ে প্রিয় শহর। তার একটা ভয় আছে, ইন হার ফিয়ার ফর কার্থেজ অ্যান্ড হার হেট্রেড অফ দ্য ট্রোজান। কার্থেজ শহর নিয়ে তার একটা ভয় আছে। কার্থেজ শহর এমনিতেই তার সবচেয়ে প্রিয় শহর এবং এই শহরটা নিয়ে তার জুনোর মনে একটা ভয় আছে। অ্যান্ড হার হেট্রেড অফ দ্য ট্রোজানস, এবং ট্রোজান জাতির প্রতি তার একটা তীব্র আক্রোশ আছে, তীব্র ঘৃণা আছে। শি হ্যাজ ফর লং ইয়ার্স, বহু বছর ধরে এই যে ট্রোজান জাতির প্রতি তার ঘৃণা বিদ্বেষ এটা কিন্তু বহু বছরের পুরাতন। And it kept the Trojan away from their promised home in Latium. জুনো ট্রোজান জাতির প্রতি তার যে আক্রোশ, এই আক্রোশের কারণেই কিন্তু ট্রোজানরা বহু যুগ ধরে কষ্ট করছে, বহুদিন ধরে, বহু বছর ধরে তারা সমুদ্রে ভাসছে। তারা তাদের যে প্রমিসড ল্যান্ড, যেখানে তাদের ঘরবাড়ি প্রতিষ্ঠার অনুমতি ছিল, যেখানে গিয়ে তারা নতুন শহর প্রতিষ্ঠা করবে, সেই ল্যাটিয়ামে তারা যেতে পারছিল না।
যদি জুনোর আক্রোশ না থাকতো তাহলে বহু আগেই তারা ইটালিতে গিয়ে শহর বানিয়ে সুখে শান্তিতে হয়তো বসবাস করতে পারত, কিন্তু তাদের নিয়তিতে আছে দুঃখ কষ্ট, সাফারিং। যেহেতু জুনো ট্রোজান জাতিকে ঘৃণা করে, অতএব ট্রোজান জাতি কোনোভাবেই যেন সুখে থাকতে না পারে সেই ব্যাপারটা নিশ্চিত করছে জুনো। যদি ট্রোজান জাতি ইটালিতে পৌঁছায় তাহলে কি হবে? কে ইটালিতে পৌঁছাতে দেয়া হচ্ছে না। ইটালিতে পৌঁছে তা দেয়া হচ্ছে না কারণ there is a great risk to found the Roman race. যদি যদি ট্রোজানরা শহর বানিয়ে ফেলে তাহলে এই ট্রোজানদের বংশধররাই পরবর্তীতে হবে হচ্ছে রোমান রেস, এবং এই রোমানরাই একসময় তার সবচেয়ে প্রিয় শহর কার্থেজ শহরটাকে ধ্বংস করে দেবে। এই হচ্ছে লাইন 1 to 33। এখন আমরা আমরা এখন মূল টেক্সটে চলে যাব। কতজন আছি আমরা? 8। আমি আরেকবার সবাইকে ইনভিটেশন দিয়ে আমি শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা মূল টেক্সটে চলে যাই। আমরা কার ট্রান্সলেশন ফলো করছি? আমরা এই যে দ্য ইনিয়েড পড়ব, দ্য ইনিয়েড বাই ভার্জিল, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। আমরা রবার্ট ফেগেলস এর ট্রান্সলেশনটা ফলো করছি, ট্রান্সলেটেড বাই রবার্ট ট্রান্সলেশন। বুক 1 শুরু হচ্ছে পেজ 50 থেকে, 50 পেজ থেকে। আমরা 50 পেজে চলে যাচ্ছি। বুক 1, সেফ সেফ হেভেন আফটার স্টর্ম। আমাদের এই চ্যাপ্টারের শিরোনাম দেখতে পাচ্ছি আমরা, সেফ হেভেন আফটার স্টর্ম, ঝড়ের পরে নিরাপদ আশ্রয়। ওকে, প্রথম সেন্টেন্স, wars and a man I sing, wars and a man I sing। গান, যুদ্ধ এবং মানুষের গান আমি গাই। কে গাইছে? ভার্জিল গাইছে। যুদ্ধ এবং আ ম্যান, কোন মানুষ সেটা আমরা অলরেডি জানি, এনিয়াস। এনিয়াসের গল্প এবং একই সাথে যুদ্ধের গল্প। আমরা ইলিয়াড যখন পড়েছি, আমরা অ্যাসকিলাসের অ্যাগামেমনন যখন পড়েছি, সেখানেও কিন্তু আমরা যুদ্ধের কথা পড়েছি। আমরা এনিয়াড পড়ছি, এখানেও যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ডিটেইলে স্টাডি করার চেষ্টা করব। প্রথমেই ভার্জিল বলছেন, ঘোষণা করছেন, ওয়ার্স অ্যান্ড ম্যান আই সিং। এই পুরো মহাকাব্যটাই হচ্ছে ডেডিকেটেড টু আ ম্যান এনিয়াস অ্যান্ড ডেডিকেটেড টু ওয়ার্স, যুদ্ধের প্রতি। An exile driven on ছিল, an exile নির্বাসন। এনিয়াসকে নির্বাসিত হতে হয়েছে কারণ এই নির্বাসন ছিল তার নিয়তি, ভাগ্য। হি ওয়াজ দ্য ফার্স্ট, ইনিয়াসই ছিলেন প্রথম, টু ফ্লি দ্য কোস্ট অফ ট্রয়। ইনিয়াসই প্রথম ব্যক্তি, প্রথম সৌভাগ্যবান যিনি ট্রয় নগরী, ধ্বংস ধ্বংসপ্রায় ট্রয় নগরী থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। destined to reach Lavinian shores and Italian soil,
ট্রয় নগরী থেকে পালিয়ে কোথায় পৌঁছাবে এসে? টু রিচ ল্যাভিনিয়ান শোরস অ্যান্ড ইটালিয়ান সয়েল। ট্রয় নগরী থেকে পালিয়ে ইটালিতে এসে আশ্রয় গ্রহণ করবে। কে সে প্রথম ভাগ্যবান? এনিয়াস। কিন্তু এই যে ট্রয় থেকে পালিয়ে ইটালিতে এসে আশ্রয় গ্রহণ করা, এটা মোটেও কোনো সহজ কথা না। Yet many blows he took. সে প্রচন্ড দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছে, অনেক সাফার সে করেছে। অন ল্যান্ড অ্যান্ড সি, সমুদ্রেও সে অনেক বিপদের সম্মুখীন হয়েছে, ভূমিতেও সে অনেক বিপদের সম্মুখীন হয়েছে। ফ্রম গডস অ্যাবাভ, কোথা থেকে সেই বিপদ এসেছে? সেই বিপদ এসেছে ফ্রম অ্যাবাভ, ফ্রম হেভেন। সেই করুণ পরিণতির জন্য এই যে এনিয়াস এত দুঃখ কষ্ট যন্ত্রণার শিকার হয়েছে, এই যে এত সাফারিং, এই সাফারিং এর মূলে কে? কে সেই দেবী যে হেভেন থেকে একের পর এক বিপদ এনিয়াসের জন্য পাঠিয়েছে? কে সে? থ্যাঙ্কস টু ক্রুয়েল জুনোস রিলেন্টলেস রেজ। এই জন্য কে দায়ী? ক্রুয়েল জুনো, নিষ্ঠুর জুনো। কে জুনো? জুনো ইজ দ্য কুইন অফ দ্য গডেসেস, দেবীদের রানী। জুনোস রিলেন্টলেস রেজ, জুনোর কন্টিনিউয়াস অ্যাঙ্গার। জুনোর শুধুমাত্র ইনিয়াসের প্রতিই না, পুরো ট্রোজান জাতির প্রতি জুনোর একটা ভয়ঙ্কর আক্রোশ, ভয়ঙ্কর রাগ। And many losses he bore in battle too. আবার ইনিয়াসের কথা এসেছে, যুদ্ধে সে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। মেনি লসেস হি বোর, ইনিয়াসের কপালে অনেক যন্ত্রণা যুদ্ধের পথেও। বিফোর হি কুড ফাউন্ড এ সিটি, সেই স্বপ্নের শহর রোম, সেই রোম নগরী প্রতিষ্ঠা করার পূর্বে এনিয়াসকে যুদ্ধেরও সম্মুখীন হতে হয়েছে, ভয়ঙ্কর এক যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ। এবং সেই যুদ্ধে ইনিয়াস অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। অবশেষে ব্রিং হিজ গডস টু ল্যাটিয়াম, ট্রয় নগরী থেকে সে তার প্রিয় গডস এন্ড গডেসেসদেরকে ট্রয় নগরী থেকে বয়ে এনে ল্যাটিনিয়ামে তাদেরকে অধিষ্ঠিত করলেন। এর আগে ল্যাটিয়ামে এই গডস এন্ড গডেসদের কোনো মন্দির ছিল না। এনিয়াসই প্রথম এই ল্যাটিয়ামে এসে গডস এন্ড গডেসদের জন্য মন্দির স্থাপন করবে, এবং এখানেই উৎপত্তি হবে সোর্স অফ দ্য ল্যাটিন রেস, ল্যাটিন জাতি, রোমান জাতির জন্ম হবে। দ্য অলবান লর্ডস অ্যান্ড দ্য হাই ওয়ালস অফ রোম, এখানেই রোমানরা তাদের সুউচ্চ বিশাল প্রাচীর, তাদের দেয়াল তৈরি করবে। তাহলে প্রথমেই কিন্তু ভার্জিল বেশ চমৎকার ভাবেই দ্য ডেস্টিনি অফ ইনিয়াস, ইনিয়াসের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের একটা ছবি কিন্তু বেশ অল্প কথায় এখানে তুলে ধরেছেন। তার মানে এই মহাকাব্যের মূল কথা কি? মূল কথা হচ্ছে দ্য ফেট অফ ইনিয়াড, দ্য ডেস্টিনি অফ ইনিয়াস। ইনিয়াসের নিয়তি, ইনিয়াসের ভাগ্য নিয়েই হচ্ছে এই মহাকাব্যের যাবতীয় কথা। টেল মি মিউস হাউ ইট অল বিগ্যান। দেখেন, ভালো করে লক্ষ্য করেন, হোমার তার ইলিয়াড কিভাবে শুরু করেছিলেন। হোমার শুরু করেছেন সিং দ্য গডেস, সিং সিং গডেস, এর সেই ভয়ঙ্কর আক্রোশ, সেটা নিয়ে প্রথমেই উনি গডেসকে স্মরণ করেছিলেন। ভার্জিলও এখানে অনেকটা হোমারের স্টাইলেই বলছেন, টেল মি মিউজ হাউ ইট অল বিগেন। মিউজ বলতে এখানে শুধুমাত্র গডেস অফ মেমোরিকে উনি অ্যাড্রেস করছেন তাই না, একই সাথে উনি ভার্জিল স্মরণ করার চেষ্টা করছেন যে কিভাবে কাহিনীর সূত্রপাত,
এই যে বিশাল সুবিশাল মহাকাব্য, এই মহাকাব্য কোথায় শুরু হবে? আরো স্পষ্ট করে বলতে গেলে এই যে জুনো রেগে গেছে, জুনোর আক্রোশ, জুনোর ভয়ঙ্কর রাগ, কার প্রতি? ইনিয়াস এবং ট্রোজান জাতি। এই রাগ, এই রাগের সূত্রপাত কোথায়? ওয়াই ওয়াজ জুনো আউটরেজড? জুনো কেন রেগে গিয়েছিল? ওয়াই ওয়াজ জুনো আউটরেজড? এই যে এত আক্রোশ, জুনোর প্রচন্ড ক্রোধ, wrath of জুনো, এটার কারণ কি? What could wound the queen of the gods with all her power? কি এমন ঘটেছিল, কি এমন ঘটেছিল যে জুনো ভয়ঙ্কর ভাবে রেগে গিয়েছে? জুনোর এই আক্রোশের পেছনে কি এমন কারণ থাকতে পারে? Why did she force a man so famous for his devotion to brave such rounds of hardship, bear such trials? জুনোর মনে কেমন আক্রোশ ছিল, এমন তীব্র আক্রোশ, যে আক্রোশের জন্য এত ভালো একজন মানুষ, এত ধার্মিক, এত নরম স্বভাবের, এত ভদ্র, এত নম্র, এত লক্ষ্মী একজন মানুষ, মানে এনিয়াসকে অনেক জায়গায় আপনি পাবেন ভেরি জেন্টল, মানে একজন পারফেক্ট জেন্টলম্যান, এত ভালো, এত ধার্মিক, এত ধার্মিক, এত রিলিজিয়াস, এত অবিডিয়েন্ট, সেই ইনিয়াসের প্রতি কেন জুনোর এত আক্রোশ, এবং এত ভালো মানুষকে কেন সে এত কষ্ট দিল? ক্যান such rage inflame the immortal's heart? আসলেই কি গডস এন্ড গডেসদের মনে এত আক্রোশ শোভা পায়? মানুষ রাখতে পারে আক্রোশ, মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু ঈশ্বর ঈশ্বরী, গডস এন্ড গডেসেস, তাদের মধ্যে কেন এত রাগ থাকবে? জুনো, দ্য কুইন অফ দ্য গডস এন্ড গডেসেস, তার মনে কেন এত আক্রোশ থাকবে? এই সামান্য মানুষের জন্য তার মনে কেন এত আক্রোশ থাকবে? প্রথমেই কিন্তু মানে আয়োজন করে বেশ আয়োজন করে ভার্জিল আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে জুনোর মনে কত আক্রোশ ছিল। এরপর রেটরিক্যাল কোয়েশ্চেন আমাদের মনের মধ্যে আগ্রহ জাগানোর চেষ্টা করছে যে কি সেই কারণ, কেন গডেস অফ হেভেন, তার মনে কেন এত আক্রোশ থাকবে, তাও একজন মর্টালের প্রতি, পুরো জাতির প্রতি কেন তার এত আক্রোশ থাকতে পারে? There was an ancient city held by Tyrian settlers, Carthage. কার্থেজ নামে এক শহর ছিল, এই শহরে বাস করত টিরিয়ানরা। টায়ারের বাসিন্দাদেরকে বলা হতো টিরিয়ান। টিরিয়ানরা একটা নতুন শহর প্রতিষ্ঠা করেছিল। কিছু কিছু টায়ারের বাসিন্দা তারা বাধ্য হয়েছিল তাদের শহর টায়ার থেকে পালিয়ে এসে নতুন এক শহর সৃষ্টি করতে। সেই নতুন শহর কার্থেজ। ফেসিং ইটালি, কার্থেজটা কোথায় ছিল? ফেসিং ইটালি অ্যান্ড দ্য টিবার রিভার্স মাউথ, বাট ফার অ্যাওয়ে। ইটালির ম্যাপে লিবিয়া যে দেশটা এখন, লিবিয়ার উপকূলবর্তী একটা শহর কার্থেজ। সেই কার্থেজের এক পাশে হচ্ছে টিবার নদী, আরেকদিকে হচ্ছে সমুদ্র, সমুদ্র পার হলেই হচ্ছে ইটালি। এই কার্থেজ ছিল খুব সমৃদ্ধ এক শহর, a rich city trained and fierce in war. এই শহরের যারা স- বাসিন্দা, তাদের বেশিরভাগই ছিল প্রশিক্ষণপ্রাপ্ত, বেশ সেরা সেরা যোদ্ধা। এরা যুদ্ধে খুব দক্ষ ছিল। এই কার্থেজ শহরটা জুনোর খুব প্রিয় ছিল। জুনো লাভড the city. জুনো loved it, they say. Beyond all other lands in the world, পৃথিবীতে যত শহর আছে সব শহরের চাইতে এই কার্থেজের প্রতি জুনোর ভালোবাসা ছিল সবচেয়ে বেশি। জুনোর সবচেয়ে প্রিয় শহর। Even beloved Samus,
সেকেন্ড বেস্ট। সেইমাস শহরটাও তার কাছে ছিল দ্বিতীয় প্রিয়। সেইমাসের চেয়েও প্রিয় ছিল এই কার্থেজ। এই শহরটা জুনোর এতটাই পছন্দ ছিল, হিয়ার শি কেপ্ট দ্য আর্মার, এখানেই জুনো তার সবচেয়ে পছন্দের যুদ্ধের পোশাকটা রাখত। এই কার্থেজ শহরেই জুনোর নামে সবচেয়ে বড় মন্দিরটা ছিল। এই মন্দিরেই জুনো তার যুদ্ধের পোশাক সংরক্ষণ করত। হিয়ার হার চ্যারিয়েট টু, জুনো যে বাহনে করে চলাফেরা করত সেই বাহনটাও এই শহরেই রাখা ছিল। অ্যান্ড কার্থেজ উড রুল দ্য নেশন অব দ্য আর্থ, এটা ছিল জুনোর স্বপ্ন। দিস ওয়াজ দ্য ড্রিম অফ জুনো। একদিন এই কার্থেজ শহর হবে পুরো পৃথিবীর রাজধানী। এতটাই প্রিয় ছিল জুনোর এই কার্থেজ শহর। জুনোর স্বপ্ন এমন এক দিন আসবে যখন পুরো পৃথিবীর রাজধানী হবে কার্থেজ সিটি। ইফ অনলি ফেটস ওয়ার উইলিং, শুধু যদি নিয়তি এর পক্ষে থাকতো। মানে হচ্ছে জুনো চাইছে যে কার্থেজ শহর একসময় পুরো পৃথিবীর রাজধানী হবে, পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু হবে, কিন্তু ভাগ্য। দিস ওয়াজ জুনোস গোল, এটা ছিল জুনোর একটা ইচ্ছা। ফ্রম দ্য স্টার্ট, শুরু থেকেই এটা জুনোর ইচ্ছা ছিল যে এই কার্থেজ শহর একদিন পুরো পৃথিবীর রাজধানী হবে। অ্যান্ড সো শি নার্সড হার সিটি স্ট্রেংথ, একটু একটু করে জুনো এই কার্থেজ শহরটাকে তৈরি করেছে, একটু একটু করে এই শহরটাকে সে সমৃদ্ধ করেছে। বাট হঠাৎ করেই একদিন এক ভবিষ্যৎবাণী আসলো, প্রফেসি। কি সেই প্রফেসি? ভয়ঙ্কর প্রফেসি, জুনোর মনে ভয় ধরিয়ে দিল। কি সেই প্রফেসি? বাট শি হার্ড রেস অফ ম্যান, হঠাৎ করে একদিন এক ভবিষ্যৎবাণী হলো, যেদিন জুনো এক জাতির কথা শুনতে পেলেন। জুনো হার্ড আ রেস অফ ম্যান, এমন এক জাতি থেকেই একটা নতুন জাতি জন্ম নেবে। এই সেই যুদ্ধবাজ জাতি, ভয়ঙ্কর জাতি, would one day topple down her Tyrian stronghold, এবং এই জাতি, এই যুদ্ধবাজ ভয়ঙ্কর জাতি একসময় তার প্রিয় শহর কার্থেজকে ধ্বংস করে দেবে। এই যে জুনোর সবচেয়ে প্রিয় শহর কার্থেজ, এই কার্থেজ একদিন ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে প্রিয় শহর, জুনোর সবচেয়ে প্রিয় শহর ধ্বংস করে দেবে কারা? এই ট্রোজান জাতির বংশধরেরা। এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শোনার পর জুনোর কি কেমন অবস্থা হতে পারে আপনারা বুঝতেই পারছেন। She heard a race of men sprung from Trojan blood would one day topple down her Tyrian stronghold. They would breed an arrogant people, ruling far and wide. এই ট্রোজানদের বংশধর থেকেই নতুন এক জাতি জন্ম নেবে, যেখানে they would breed an arrogant people, যে জাতি তারা হচ্ছে উদ্ধত জাতি, যুদ্ধবাজ জাতি। রুলিং ফার অ্যান্ড ওয়াইড, পুরো পৃথিবী তারা দখল করবে, পুরো পৃথিবী দখল করে শাসন করবে। প্রাউড ইন ব্যাটল, যুদ্ধে তারা দক্ষ, যুদ্ধবাজ জাতি। ডেস্টিন টু প্লান্ডার লিবিয়া, এই জাতি, এই ট্রোজানদের বংশধর, একটা সময় আসবে তারা লিবিয়া দখল করে নেবে এবং লিবিয়া লুট করে নিয়ে যাবে সবকিছু। দ্য হোল লিবিয়া will be plundered by this proud nation. এই ছিল ভবিষ্যৎবাণী, এই ছিল নিয়তি। অলরেডি যেটা একবার নিয়তি লিখে ফেলে, অলরেডি একবার যেটা ভবিষ্যৎবাণী হয়ে যায়, সেটা ঠিকই ফলবে। আজ হোক কাল হোক, ইট ইজ ইনএভিটেবল, এটাকে ঠেকানো যাবে না। হয়তো
বিলম্বিত করা যাবে, কিন্তু এটাকে কখনোই ঠেকানো যাবে না। একবার যেটা ভবিষ্যৎবাণী হয়ে গেছে, দ্যাট ইজ ফেট। স্বয়ং জুপিটার, জিউস, জুপিটার সে পর্যন্ত সাহস পায় না এই ফেটের বিরুদ্ধে কিছু বলতে। কিন্তু জুনো, ওর মধ্যে একটা অ্যারোগেন্স আছে। জুনো সে চাইলো এই ফেটকে, ফেটের বিরুদ্ধে কাজ করতে। সো দ্য ফেটস ওয়্যার স্পিনিং আউট দ্য ফিউচার। অলরেডি এই ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। অলরেডি দিস ফেট ইজ রিটেন। এখন জুনো তো অসহায়, তার তো কিছু করার নাই। জুনো তো এখন কি করবে? এটা ভবিষ্যৎ লেখা হয়ে গেছে যে তার প্রিয় শহর কার্থেজ, এই কার্থেজ শহর ধ্বংস হয়ে যাবে। সে যতই কষ্ট করুক, সে যতই চেষ্টা করুক, যতই যুদ্ধ করুক এই শহরটাকে টিকিয়ে রাখার জন্য, এই শহর ঠিকই ধ্বংস হয়ে যাবে। So the fates were spinning out the future. This was Juno's fear. এই জন্যই জুনোর এত ভয়। And the goddess never forgot the old campaign that she had waged at Troy for her beloved Argus. জুনোর আরেকটা প্রিয় শহর হচ্ছে আর্গোস। আপনাদের মনে থাকার কথা, আমরা যখন অ্যাস্কিলাসের অ্যাগামেমনন পড়েছিলাম তখন আমরা আর্গোসেই ছিলাম। সেটিংটা ছিল আর্গোস। আগামেমনন শহর। হ্যাঁ, অ্যাগামেমননের শহর। এই অ্যাগামেমননের শহর আর্গোস, এটা ছিল জুনোর আরেকটা প্রিয় শহর। এই আর্গোসের অ্যাগামেমনন যখন ট্রয় দখল করার জন্য যুদ্ধে আসলো, তখন জুনো ছিল অ্যাগামেমননের পক্ষে। 10 বছর ধরে এই যে গ্রিক এবং ট্রোজানদের যুদ্ধ হলো, এই যুদ্ধে একদম সরাসরি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সরাসরি ইনভলভ ছিল জুনো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত জুনো ট্রোজান সরাসরি সে যুদ্ধে ছিল। জুনো এটা সে কিভাবে ভুলবে? জুনো নেভার ফরগট। জিউস আর কি জুনো কি সেম? জিউস এন্ড জুপিটার সেম। জুনো হচ্ছে হেরা। জুনো হচ্ছে হেরা। ইলিয়াডে আমরা যাকে হেরা বলেছি, সেই হেরাই হচ্ছে জুনো। আর ইলিয়াডে আমরা যাকে জিউস বলেছি, এখানে উনি হচ্ছেন জুপিটার। জুনো নেভার ফরগট দ্য ওল্ড ক্যাম্পেইন। জুনো তো কখনোই ভুলবে না সেই যুদ্ধ। 10 বছর ধরে সে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। She had waged at Troy for her beloved Argus. তার মানে এই ট্রয়ের বিরুদ্ধে সে 10 বছর ধরে যুদ্ধ করেছে। তাহলে তো ট্রয়, এই জাতির প্রতি তার বিতৃষ্ণা বিদ্বেষ থাকবেই। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10 বছর। 10 বছর ধরে এই জুনো ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাহলে কিভাবে সে ট্রোজান জাতিকে সহ্য করবে? একটু আগে আমরা আরেকটা কারণ বললাম, এই ট্রোজানদের বংশধররাই তার প্রিয় শহরটাকে ধ্বংস করে দিবে। এটা হচ্ছে সবচেয়ে মূল কারণ, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। জুনোর সবচেয়ে প্রিয় শহর এই ট্রোজানদের বংশধরের হাতেই ধ্বংস হয়ে যাবে। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে জুনো had waged a Troy for her beloved Argus. এই ট্রোজানদের বিরুদ্ধে সে no, not even now would they cause us for her rage. এখন পর্যন্ত ট্রোজানদের প্রতি তার আক্রোশ কমেনি। এখনো পর্যন্ত ট্রোজানদের প্রতি ট্রয় নগরী কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। বেশিরভাগ ট্রোজান তারা দে আর মার্ডার্ড, কিলড। অল্প কিছু হাতে গোনা ট্রোজান তারা টিকে ছিল। তাদের প্রতিও জুনোর রাগ কমেনি, প্রচন্ড আক্রোশ। Her bitter sorrows dropped from the goddess's mind. They festered deep within her. জুনোর পুরো ভিতরটা জুড়ে হচ্ছে আক্রোশ, ঘৃণা, প্রচন্ড তীব্র ঘৃণা, রাগ। গোল্ড হার স্টিল, তার ভেতরটাকে বিষাক্ত করে দিয়েছে। আরেকটা কারণ কি? আমাদের প্রথম কারণ গেল হচ্ছে জুনোর প্রিয় শহর ধ্বংস হয়ে যাবে ট্রোজানদের বংশধরের হাতে, এটা একটা কারণ।
আরেকটা কারণ, for 10 long years Juno fought directly against the Trojans. এটা নাম্বার 2। এবার আমরা আসি রিজন নাম্বার 3, দ্য জাজমেন্ট অফ প্যারিস। অবশ্যই মনে থাকার কথা, দ্য জাজমেন্ট অফ প্যারিস। প্যারিস গাধা কি করেছিল? দ্য আনজাস্ট স্লাইট টু হার বিউটি। সেই যে প্যারিসের চয়েস ছিল অ্যাফ্রোডাইটি, প্যারিস সোনার আপেল দিয়েছিল অ্যাফ্রোডাইটিকে, কারণ অ্যাফ্রোডাইটি প্রমিসড হিম দ্য মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য হোল ওয়ার্ল্ড। গাধা সেই লোভে অ্যাফ্রোডাইটি মানে হচ্ছে ভিনাস, ভিনাস সে গোল্ডেন অ্যাপেল দিয়েছিল। ভিনাসকে গোল্ডেন অ্যাপেল দেয়া মানে হচ্ছে জুনোকে অপমান করা। এই ট্রোজান প্যারিস জুনোকে অপমান করেছিল, এবং সেখান থেকেই কিন্তু মূলত এই বিশাল কাহিনীর সূত্রপাত, দ্য জাজমেন্ট অফ প্যারিস, দ্য আনজাস্ট স্লাইট টু হার বিউটি। প্যারিস জুনোকে অপমান করেছিল। প্যারিস কে ছিল? দ্য ট্রোজান। আর ট্রোজান, সে ছিল একজন ট্রোজান। দ্য ট্রোজান স্টক শি লোড। ট্রোজান জাতিকে তার পর থেকে জুনো ঘৃণা করে। প্যারিসকে তো প্রচন্ড ঘৃণা করে। প্যারিস যেহেতু ট্রোজান, পুরো ট্রোজান জাতিকে জুনো ঘৃণা করে। তাহলে এই যে প্যারিসের জাজমেন্ট, প্যারিসের বিচার, এটা ছিল রিজন নাম্বার 3। আরেকটা রিজন, রিজন নাম্বার 4, সেটা কি? দ্য অনার্স শাওয়ার্ড অন গ্যানিমেড। গ্যানিমেড একজন ট্রোজান। এই গ্যানিমেড ছিল প্রচন্ড রূপবান একজন পুরুষ, ছেলে। গ্যানিমেড হচ্ছে একটা ছেলে, দেখতে খুব সুন্দর ছিল। গ্যানিমেড দেখতে খুব সুন্দর ছিল, অল্প বয়সী এক ছেলে। জুপিটার মানে জিউস, জিউস এই গ্যানিমেডকে দেখে পাগল হয়ে গিয়েছিল। এতটাই সে পাগল হয়ে যায় জিউস মানে জুপিটার, যে গ্যানিমেডকে সে পৃথিবী থেকে, ট্রয় থেকে কিডন্যাপ করে অলিম্পাসে নিয়ে যায়। মানে গ্যানিমেডকে সে, তার এতটাই ভালো লেগে যায়। জুপিটার হচ্ছে একটা ভেরি কমপ্লিকেটেড পার্সোনালিটি। সে হচ্ছে হুটহাট যখন তখন যা তা কিছুর প্রেমে পড়ে যায়। নারী, পুরুষ, পশু, পাখি, নদী, পাথর, গাছপালা নির্বিশেষে সে হচ্ছে সবকিছুর প্রতি অ্যাট্রাক্টেড। শুধুমাত্র নারী পুরুষ না, ইভেন যে কোনো পশু। যখনই জুপিটার কোনো কিছুর প্রতি অতিরিক্ত পরিমাণে অ্যাট্রাক্টেড হয়, তখনই নানা রকম অঘটনের জন্ম হয়। এই গ্যানিমেড একজন ট্রোজান, তাকে জুপিটারের মনে ধরে যায় এবং সে গ্যানিমেডকে চুরি করে, কিডন্যাপ করে ট্রয় থেকে নিয়ে যায় অলিম্পাসে। শুধুমাত্র অলিম্পাসে কিডন্যাপ করে নিয়ে গেল তাই না, গ্যানিমেডকে তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করলো জুপিটার। জুপিটার হচ্ছে দ্য কিং অফ দ্য গডস। তার অ্যাসিস্ট্যান্ট হওয়া মানে কিন্তু বিশাল ক্ষমতা, হিউজ পাওয়ার। গ্যানিমেড অ্যাজ এ ট্রোজান, সে কিন্তু বিশাল এক ক্ষমতা তার হাতে পেয়ে যায়। এটি পরবর্তীতে বলা আছে, দ্য অনার্স শাওয়ার্ড অন গ্যানিমেড রাভিশ টু দ্য স্কাইস। জুপিটার গ্যানিমেডকে কিডন্যাপ করে আকাশে নিয়ে গেল, তাদের গডস এন্ড গডেসদের প্রাসাদে নিয়ে গেল। হার ফিউরি ইনফ্লেমড বাই অল দিস। এতেও তার জুনো প্রচন্ড রেগে গেল। কেন রেগে গেল? কারণ গ্যানিমেড গ্যানিমেড তাকে জুপিটার তার সেক্রেটারি বানালো। সেক্রেটারি হওয়ার কথা ছিল আসলে জুনোর একমাত্র আদরের মেয়ে হিবির। হিবির কথা হওয়ার কথা ছিল জিউসের বা জুপিটারের অ্যাসিস্ট্যান্ট। জুনোর মেয়ের জায়গায় কে সুযোগ পেল? গ্যানিমেড। গ্যানিমেড কে? গ্যানিমেড ইজ এ ট্রোজান। এটা ছিল রিজন নাম্বার 4। গ্যানিমেড
গ্যানিমেডের প্রতি তার একটা আক্রোশ, গ্যানিমেড একজন ট্রোজান। প্যারিসের প্রতি আক্রোশ, প্যারিস একজন ট্রোজান। 10 বছর ধরে ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এটা একটা কারণ। এবং ভবিষ্যতে একটা সময় তার প্রিয় শহর কার্থেজ ধ্বংস হয়ে যাবে ট্রোজানদের হাতে। এরকম এই 4টা কারণে ট্রোজান জাতির প্রতি জুনোর প্রচন্ড প্রচন্ড রাগ, প্রচন্ড বিদ্বেষ, প্রচন্ড আক্রোশ। The daughter of Saturn drove over endless ocean. সমুদ্রের পুরোটা জুড়ে এই ট্রোজানদের জন্য জুনো ফাঁদ পেতে রেখেছে। কোনোভাবেই যেন এই সার্ভাইভিং ট্রোজান তারা যেন প্রাণে না বাঁচতে পারে। অল্প কিছু ট্রোজান তারা বেঁচে ছিল, বেশিরভাগ ট্রোজান তারা তো খুন হয়ে যায় গ্রিকদের হাতে। দে আর অল, মোস্ট অফ দ্য ট্রোজানস ওয়্যার কিলড। অল্প হাতে গোনা কিছু ট্রোজান তারা বেঁচে ছিল, কিন্তু এই অল্প কিছু ট্রোজানদেরকেই জুনো বাঁচতে তাদের জীবন হেল করে দিয়েছিল। এই যে বছরের পর বছর, বছরের পর বছর তারা সমুদ্রে ভেসে বেরিয়েছে, এটার একমাত্র কারণ হচ্ছে জুনো। জুনো এই ট্রোজানদেরকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। Trojans left by the Greeks and brute Achilles. অ্যাকিলিসের হাত গলে গ্রিকদের ফাঁকি দিয়ে ট্রোজানরা পালিয়ে গিয়েছে, কিন্তু জুনোর চোখ ফাঁকি দিয়ে তো তারা আর পালাতে পারে না। জুনো সর্বোচ্চ চেষ্টা করেছে, জুনো ট্রাইড হার বেস্ট, যেন কোনোভাবেই এই ট্রোজানরা ইটালিতে পৌঁছাতে না পারে। ইটালিতে পৌঁছালেই ওরা রোম নগরী প্রতিষ্ঠা করবে, রোম নগরী প্রতিষ্ঠা হলেই একসময় রোমান জাতির জন্ম হবে। রোমান জাতির সৃষ্টি হওয়া মানেই হচ্ছে তার প্রিয় শহর কার্থেজ, তার সবচেয়ে প্রিয় শহর কার্থেজ ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, ট্রোজানরা জিতে যাবে। জুনো কোনোভাবেই চায় না ট্রোজানরা জিতে যাক, জুনো চায় ট্রোজানরা ধ্বংস হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক। জুনো কেপ্ট দ্য ট্রোজানস ফার ফ্রম ল্যাটিয়াম। জুনো তার সর্বোচ্চ চেষ্টা করেছে ট্রোজানরা যেন কোনোভাবেই ইটালিতে না পৌঁছায়। ইটালি মানেই হচ্ছে ল্যাটিয়াম, ল্যাটিয়াম মানেই হচ্ছে ইটালি। Forced by the fates to wander around the seas of the world year in year out, বছর আসে বছর যায়, ট্রোজানরা শুধু সমুদ্রের উপর ভেসে বেড়ায়। Such a long hard labor it was to found the Roman people. কত না কষ্ট করেছে, কত না দুঃখ কষ্ট সহ্য করেছে ট্রোজানরা তাদের এই স্বপ্নের শহর রোমকে প্রতিষ্ঠা করতে। Now with the reach of Sicily, সিসিলি পার হচ্ছে তারা, একটু আগে ম্যাপে দেখালাম আপনাদেরকে, সিসিলি পার হয়ে তারা ইটালির দিকে যাবে। Now the reach of Sicily barely out of sight. সিসিলির যে সমুদ্র তট সেটা অদৃশ্য হয়ে গেছে, কিছু দূরে ইটালি। They spread sail for the open sea. তারা অবশেষে ইটালিতে পৌঁছাবে। Their spirits buoyant. তারা এক্সাইটেড, অবশেষে তারা তাদের স্বপ্নের শহর প্রতিষ্ঠা করবে। Their bronzed beaks churning the waves to foam as Juno. যখন জুনো দেখতে পেল যে তার যে জাতিকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে সেই জাতি তাদের সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন জুনো তার সহ্য করতে পারছে না। নার্সিং ডিপ ইন হার হার্ট দ্য এভারলাস্টিং wound. তখন জুনো প্রচন্ড রাগে তার ভেতরে রাগের আগুন ধিকি 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 জ্বলছে। তখন জুনো বলছে, আমি এত চেষ্টা করলাম, এত ষড়যন্ত্র করলাম, এত কিছু করলাম, তারপরেও যে জাতিকে আমি দুই চোখে দেখতে পারি না, তারা কিভাবে আমার এই সমস্ত প্রচেষ্টাকে কাজকলা দেখিয়ে তারা ইটালিতে পৌঁছে যাচ্ছে, কি করে সম্ভব? কি পরিমাণ আক্রোশ ছিল জুনোর মনে, সেটা এই যে এখানে ব্যাখ্যা আছে। said to herself, জুনো নিজেই নিজেকে বলছে, defeated am I? এই আমি কি হেরে গেলাম? give up the fight? আমি কি না ফাইট করেই ছেড়ে দেব? powerless now to keep that Trojan king from Italy. অনেক চেষ্টা করলাম এই ট্রোজান জাতিকে, এই ট্রোজানদের কিং
এনিয়াস তো তখন ট্রোজানদের কিং, লিডার। অনেক চেষ্টা করলাম ওকে ইটালি থেকে ফেরানোর, বাট অফ কোর্স এত চেষ্টা করলাম, এত ষড়যন্ত্র করলাম, তারপরে ওরা কিভাবে কিভাবে যেন ইটালিতে পৌঁছে যাচ্ছে। দ্য ফেটস বার মাই ওয়ে। কেন পারছি না? কারণ নিয়তি, কারণ ভাগ্য, ডেস্টিনি, ফেট। ফেট কার পক্ষে? ফেট ট্রোজানদের পক্ষে। ফেট কার পক্ষে? ফেট এনিয়াসের পক্ষে। এনিয়াস এই পুচকে মর্টাল, সে কিন্তু জুনোর বিরুদ্ধে জিতে যাচ্ছে। জুনো একজন কুইন অফ গডেস, সে পর্যন্ত হেরে যাচ্ছে। ফেট কতখানি পাওয়ারফুল দেখেন। ফেট এনিয়াসকে চুজ করেছে, এই জন্য ইনিয়াস কিন্তু সকল বাধা বিপত্তি অতিক্রম করে সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। আর জুনো এত পাওয়ারফুল একজন এন্টিটি, এত পাওয়ারফুল গডেস, সে কিন্তু এত ষড়যন্ত্র করে এত কিছু করেও তার ক্ষমতা দিয়ে কিছুই করতে পারছে না। দিস ইজ দ্য পাওয়ার অফ ফেট। And yet Minerva could burn the fleet to ash and drown my Argive crews in the sea. মেনেলেইয়াসের জাহাজ, মেনেলেইয়াসের জাহাজ যখন, মেনেলেইয়াস অ্যাগামেমননের জাহাজের ক্রু, জাহাজের গ্রুপ যখন আর্গোসে ফিরে যাচ্ছিল, তখন মিনার্ভা গডেস অ্যাগামেমননের একটা গ্রুপ, একটা জাহাজ, বেশ কিছু জাহাজকে পুড়িয়ে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। সেই কথাটা জুনো মনে করছে যে আমার প্রিয় দলের জাহাজ মিনার্ভা ডুবিয়ে দিয়েছিল, তখন তো কেউ বলেনি। এখন আমি এই কয়টা জাহাজ ডুবাতে চাচ্ছি, আমি কেন পারছি না? কি করা যায়, কি করা যায়, কি করা যায়? তখন জুনো চিন্তা করছে আর কি ষড়যন্ত্র করা যায়, আর কি করা যায়, কিভাবে এই ট্রোজানদেরকে নিশ্চিহ্ন করা যায়। And all for one mad crime of a single man, Ajax son of Oileus. এই অ্যাজাক্সের, এই অ্যাজাক্সের অপরাধের শাস্তি পেয়েছিল এতগুলো জাহাজ। এইজ্যাক্স আপনাদের মনে থাকার কথা, এইজ্যাক্স, এই এইজ্যাক্স একটা অপরাধ করেছিল, একটা অপরাধ করেছিল। সেই অপরাধের শাস্তি স্বরূপ অনেকগুলো জাহাজ, অ্যাগামেমননের অনেকগুলো জাহাজকে পুড়িয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল। জুনো তো অ্যাগামেমননের পক্ষে ছিল। অ্যাগামেমননের ক্ষয় মানেই হচ্ছে জুনোর ক্ষতি। সেই জন্য বলেনি এখন আমি কোনোভাবেই পারছি না এই ইনিয়াসের জাহাজকে ডুবিয়ে দিতে। জুনো ভাবছে কি করা যায়, জুনো ভাবছে কি করা যায়। She hurled Jove's all-consuming bolt from the clouds. She shattered a fleet and whipped the swells with gales. এটা হচ্ছে সেই আগের বর্ণনা দিচ্ছে অ্যাগামেমননের বেশ কিছু জাহাজ কিভাবে ধ্বংস হয়ে গেল। মিনার্ভা গডেস সে কি করলো? Hurled Jove's all-consuming bolt from the clouds, shattered the fleet and whipped the swells with gales. And then, as he gasped in his last flames from his riven chest, she swept him up in a cyclone, impaled the man on a crag. মানে এখানে আবার সেই অতীতে ফিরে গেছে যে অ্যাগামেমননের জাহাজগুলোকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল। তখন কেউ কিছু বলেনি, কিন্তু এখন জুনো সে কিছুই করতে পারছে না। বাট জুনো বলছে আমি, হু ওয়াক ইন ম্যাজেস্টি, জুনো বলছে আই এম দ্য কুইন অফ দ্য গডেসেস, আই এম দ্য কুইন অফ দ্য গডস, দ্য সিস্টার অ্যান্ড ওয়াইফ। জুপিটার মানে হচ্ছে জিউস, জোভ মানে হচ্ছে জিউস, JOVE, জোভ মানে হচ্ছে জিউস। দ্য সিস্টার অ্যান্ড ওয়াইফ অফ জোভ, আই মাস্ট ওয়েজ এ ওয়ার। এটা আমার সম্মানের প্রশ্ন। আমার এই জঘন্য ট্রোজান জাতি তারা জিতে যাচ্ছে আর আমি হেরে যাচ্ছি, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জুনো বলছে আমি ফেট, ডেস্টিনি, নিয়তিকে তোয়াক্কা করি না, আমার কাছে আমার সম্মানটাই বড়। এই পুচকে ছোড়া ইনিয়াস, এই জাতি, জঘন্য জাতি ট্রোজান, তারা কিভাবে জিতে যাবে আর আমি হেরে যাব? কি করে হয়? ইয়ার আফটার ইয়ার, অন জাস্ট ওয়ান রেস অফ ম্যান, এই একটা জাতি আমার ঘুম হারাম করে দিয়েছে, এই একটা জাতির কারণে আমার ঘুম নেই।
হু উইল রিভেয়ার দ্য পাওয়ার অফ জুনো আফটার দিস? এই আমি জুনো, আমি যদি ইনিয়াসের কাছে হেরে যাই তাহলে আমার সম্মানটা কোথায় যাবে? হু উইল রিভেয়ার দ্য পাওয়ার অফ জুনো আফটার দিস? এরপরে কে আমার জন্য, কে আমাকে অ্যাডমায়ার করবে, কে আমাকে ওয়ার্শিপ করবে, আমাকে কে পূজা করবে? লে গিফটস অল মাই অল্টার, লিফট হিজ হ্যান্ড ইন প্রেয়ার। আমার নামে কে, এরপরে আমার নামে কে আর কখনো উপাসনা করবে, প্রার্থনা করবে? আমি যদি হেরে যাই কতখানি, তাহলে বুঝতে পারছেন জুনোর মনে কতখানি বিদ্বেষ। উইথ সাচ অ্যাঙ্গার সিডিং ইনসাইড হার ফায়ারি হার্ট, দ্য গডেস রিচড এউলিয়া, ব্রিডিং গ্রাউন্ড অফ স্টর্মস। এই বলতে বলতে জুনো কোথায় গেল? জুনো চলে গেল অ্যাওলিয়া। অ্যাওলিয়া কোথায়? এ ই ও, এও এল আই এ, এওলিয়া, ব্রিডিং গ্রাউন্ড অফ স্টর্মস। এটা হচ্ছে, এখানে ঝড়কে বন্দি করে রাখা হয়েছে। এওলিয়া হচ্ছে এমন এক রাজ্য যেখানে ভয়ঙ্কর সব ঝড়, সামুদ্রিক ঝড়কে বন্দি করে রাখা আছে। Their home swarming with raging gusts from the south, here in a vast cave. এই এওলিয়া হচ্ছে কিং এওলাসের রাজ্য। এইখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বাতাসকে সে বন্দি করে রেখেছে। এই বাতাস কিছুক্ষণ পরপরই গর্জন করে ওঠে, ব্রলিং টু ব্রেক ফ্রি, মুক্তি পেতে চায়। ভয়ঙ্কর সব বাতাস, হাউলিং ইন ফুল গেল ফোর্স অ্যাজ হি চেইনস দেম ডাউন ইন দেয়ার ডানজিয়ন। ঝড়ের রাজা সে ঝড়গুলোকে বন্দি করে রেখেছে এক গভীর গুহায়, shackled fast prison bars, with a mountain above them all, booming with their rage. প্রচন্ড আক্রোশে সেই ঝড়গুলো গর্জন করতে থাকে। But high in his stronghold, Aeolus willed his scepter. কিন্তু সেই ভয়ঙ্কর ঝড়গুলোকে আটকে রেখেছে কে? কিং এউলাস। Soothing their passions, tempering their fury. Should he fail? Surely they would blow the world away. যদি কোনোভাবে এওলাসের রাজত্ব শেষ হয়, সেই ভয়ঙ্কর ঝড়গুলো ভেঙে চুরে বেরিয়ে আসবে, সবকিছু তছনছ করে দিবে। হার্লিং দ্য ল্যান্ড অ্যান্ড সি, ডিপ স্কাই থ্রু স্পেস, পুরো পৃথিবী লন্ডভন্ড করে দিবে। একবার যদি সেই জাহাজ, একবার যদি সেই ঝড়গুলো তাদের বন্দি দশা থেকে মুক্তি পায়, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, এত ভয়ঙ্কর সব ঝড়। ফিয়ারিং দিস, the Almighty Father banished the winds to the black cavern. অলমাইটি ফাদার বলতে এখানে জোভের কথা বলছে, জিউস। জিউস কি করলো? তখন সমস্ত ঝড়কে বন্দি করে এক অন্ধকার গুহার মধ্যে বন্দি করে ফেললো। Piled above them a mountain mass, তাদেরকে এক বিশাল পর্বতের নিচে তাদেরকে বন্দি করে রাখা হলো। And imposed on a king empowered by binding pact to rein them back on command or let them gallop free. এখন পুরো ক্ষমতাটা হচ্ছে কিং এউলাসের হাতে, সে চাইলেই ঝড়কে মুক্ত করে দিতে পারে। এই যে আমরা যে ঝড়টার কথা বলছি, এই ঝড়টাকেই জুনো ছেড়ে দিতে বলে। কোথায়? যেন এনিয়াসের সামনে গিয়ে সেই ঝড়টা পড়ে। এটাই আমরা সামারি পড়েছিলাম এখানে, এই যে লাইন 34 টু লাইন 80, এই জায়গায় আমরা আছি এখন। As the Trojans are sailing for Sicily on the last stage of their voyage, তাদের যাত্রার একদম শেষ পর্যায়ে, then Juno intervenes to stop them. জুনো তো কোনোভাবেই চায় না ওরা যাতে ইটালিতে পৌঁছায়। তখন জুনো কার কাছে গেল? জুনো তখন এওলাসের কাছে গেল। Aeolus is the king of the winds and urges him to stir up a storm and wreck the Trojan. তখন এই জুনো গিয়ে ষড়যন্ত্র করলো এওলাসের সাথে, যাতে এওলাস একটা ভয়ঙ্কর ঝড় মুক্তি দিয়ে দেয়, যাতে ঝড়টা একদম এনিয়াসের যে জাহাজ, তাদের যে ফ্লিট,
লাস্ট সার্ভাইভিং ট্রোজান ফ্লিট, সেই ফ্লিটের উপর যেন আছড়ে পড়ে তাদেরকে যেন ধ্বংস করে দেয়, সমুদ্রে ডুবিয়ে দেয়। প্রথমে এওলাস রাজি হয় না, পরে জুনো তাকে বিভিন্ন লোভ দেখায়, ঘুষ দেয়। আমরা দুর্নীতির একটা চিত্র পাচ্ছি। ইভেন অ্যামাং দ্য গডস এন্ড গডেসেস এওলাস রাজি হয়। এওলাস কজেস দ্য স্টর্মস টু বিগিন। এওলাস তখন ঝড়কে মুক্তি দেয়। ঝড় তখন প্রচন্ড বেগে, প্রচন্ড আক্রোশে এনিয়াসের সামনে গিয়ে পড়ে। এনিয়াস সেই ঝড় দেখে তার অবস্থা কেরোসিন। সাধারণত ঝড় যখন শুরু হয় তখন হিরোরা বেশ বীরের মতো আচরণ করে। আমাদের গতানুগতিক যারা হিরো, ট্র্যাডিশনাল হিরো যারা, তারা কিন্তু বিপদের মুখে সবসময় মানে বীরের মতো আচরণ করে। কিন্তু আমাদের ইনিয়াস হচ্ছে একটু অন্যরকম। ঝড় দেখার পর ইনিয়াসের অবস্থা কাহিল হয়ে যায়। ইনিয়াস ইজ প্যানিক স্ট্রিকেন। ঝড়কে দেখে ইনিয়াসের অবস্থা কেরোসিন। ইনিয়াস একদম গঙ্গাতে থাকে, এরকম হাঁচর বাচর করতে থাকে, অ্যান্ড প্রেইজ ফর ডেথ। এনিয়াস তখন বলতে থাকে, এই ঝড়ে মৃত্যুবরণ করার চেয়ে আমি যদি সেই ট্রয় নগরীর যুদ্ধে, ট্রোজান ওয়ারে যদি মারা যেতাম, যদি খুন হয়ে যেতাম, সেটাই তো ভালো ছিল। মানে এই ঝড়ে পড়ার চাইতে আমি যদি মারা যেতাম, ইনিয়াস বলছে, আমি যদি আগেই মৃত্যুবরণ করতাম সেটাই আমার জন্য সম্মানজনক ছিল। এনিয়াস এতটাই ভয় পেয়ে যায়। এনিয়াস প্রেইজ ফর ডেথ, বলছে এই ঝড়ে কষ্ট করার চাইতে আমি যদি মৃত্যুবরণ করি সেটাও আমার জন্য ভালো হবে। মানে দ্য বিগিনিং, আমাদের এনিয়াস যখন শুরুতেই আমাদের সামনে হাজির হচ্ছে, তার এন্ট্রিটা মোটেও কোনো হিরোইক এন্ট্রি না। দ্য এন্ট্রি অফ আওয়ার প্রোটাগনিস্ট এনিয়াস ইজ নট হিরোইক অ্যাট অল। তাকে আমরা খুবই উইক, খুবই স্কেয়ার্ড, অ্যাফ্রেইড একজন পার্সোনালিটি হিসেবে পাচ্ছি। প্রচন্ড ঝড়, তীব্র ঝড়, ভয়ঙ্কর ঝড়। The ships are buffeted, and that of Orontes and Singh. ওরন্টেস হচ্ছে এনিয়াসের একজন সেনাপতি। ওরন্টেসের আন্ডারে একটা জাহাজ ছিল। সেই জাহাজটা দুর্ভাগ্যক্রমে ডুবে যায়। ঝড়ের মুখে পড়ে জাহাজটা ডুবে যায়। প্রচন্ড ঝড়, অবস্থা খুবই করুণ। এনিয়াস যখন মনে করছে যে এই শেষ, আমাদের পুরো জাতি আমরা পানিতে ডুবে মারা যাব, ইনিয়াস এই ভেবে ভয় পাচ্ছে। ঠিক ওই মুহূর্তে দ্য গড অফ ওশান নেপচুন ইন্টারভিনস। নেপচুন এসে তখন তাদেরকে উদ্ধার করে। নেপচুনের রাজত্ব হচ্ছে সমুদ্র। সমুদ্রে ছোট্ট একটা ঘটনাও যদি ঘটাতে চায় কেউ, তাহলে নেপচুনের অনুমতি নিতে হয়। নেপচুনের অনুমতি ছাড়াই এত বড় একটা ঝড় হচ্ছে। নেপচুন তো রেগে একদম অগ্নিশর্মা। নেপচুন তখন এসে ওই ঝড়কে পুরো একদম ঠান্ডা করে দিল। হি অ্যাংগ্রিলি রিবিউকস দ্য উইন্ডস এন্ড কামস দ্য স্টর্ম। মানে চোখের পলকে, চোখের পলকে পুরো ঝড় ঠান্ডা হয়ে গেল। যেরকম হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়েছিল, এরকম আবারই হঠাৎ করে সবকিছু ঠান্ডা হয়ে গেল। ট্রোজানরা প্রাণে বেঁচে গেল, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল ট্রোজানরা। দ্য ট্রোজানস ল্যান্ড ইন আফ্রিকা আফটার দ্য স্টর্ম। প্রচন্ড ঝড়ের শেষে ট্রোজানরা কোনো মতে প্রাণে বেঁচে আফ্রিকার তীরে গিয়ে উঠল। এনিয়াস রিকনিয়েটার্স। এনিয়াস রিকনয়েটার্স। রিকনয়েটার্স মানে কি? কেউ কি বলতে পারবেন? রিকনয়েটার্স মানে কি? খুঁজে বের করেন তো। দেখতে পাচ্ছেন না? স্যার পূর্ণ বিবেচনা করা। হুম, সার্ভে। আবার বলেন। ইনভেস্টিগেট। হ্যাঁ, কোনো কিছু পর্যবেক্ষণ করা, কোনো কিছু ইনভেস্টিগেট করা। এনিয়াস তখন
খুব ভালো করে চারপাশটা খেয়াল করলো যে তারা যেখানে এসে আশ্রয় নিল জায়গাটা কেমন এবং খাবারের ব্যবস্থা কি করা যায়। তখন ইনিয়াস 7 স্টেক 7টা হরিণ শিকার করলো। সবাই ক্ষুধার্ত, সবার অবস্থাই খুব কাহিল। হি হার্টens হিজ ম্যান। তখন এনিয়াস তার যে সঙ্গী সাথী ছিল তারা তো সবাই ভয়ে একদম কাতর। সবাইকে সে একটু একটু করে অনুপ্রেরণা দিচ্ছে, সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে যাতে সবাই মনোবল না হারায়, সবার মধ্যে যেন কনফিডেন্স থাকে। তারপর তারা একসাথে আহার করে, ফিস্ট। এই যে হরিণ শিকার করা হলো, এখন সেগুলো রান্না করে তারা সবাই খাবে। Saddened by the apparent loss 13 of their 20 ships. Saddened by the apparent loss of 13 of their 20 ships. মানে কি বলেন তো? কি বলছে এখানে? The apparent loss of 13 of their 20 ships. ইনিয়াসদের 20টা জাহাজ ছিল, সেই 20টা জাহাজের মধ্যে 13টা জাহাজ ডুবে গেছে। বিশাল ক্ষতি। 20টা জাহাজের মধ্যে 13টা জাহাজই ডুবে গেছে, বাকি রইল 7টা। Only 7 remains. ওই মুহূর্তে ভিনাস, ভিনাস হচ্ছে ইনিয়াসের মা। ইলিয়াডে আমরা যাকে অ্যাফ্রোডাইটি হিসেবে চিনেছি, এই অ্যাফ্রোডাইটিকেই কিন্তু প্যারিস সোনার আপেল দিয়েছিল। এই অ্যাফ্রোডাইটি অর ভিনাস, ভিনাসের আদরের সন্তান হচ্ছে এনিয়াস। ভিনাস তখন দেখতে পাচ্ছে যে তার ছেলে কষ্ট করছে। এই কষ্টের পেছনে দায়ী কে? জুনো। জুনোর কারণে তার ছেলে কষ্ট পাচ্ছে। এই জন্য ভিনাস গিয়ে জুপিটারের কাছে কমপ্লেইন করলো। জুপিটার মানে কে? জিউস। ভিনাস গিয়ে জিউসের কাছে কমপ্লেইন করলো। কি কমপ্লেইন? দ্যাট দ্য প্রমিস অফ ইনিয়াসেস ডেস্টিনি ইজ নট বিং ফুলফিলড। ভিনাস তখন জুপিটারের কাছে গিয়ে কমপ্লেইন করছে যে আপনি বলেছিলেন আমার ছেলে ইনিয়াস তার জন্য সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু পরিস্থিতি যা, এই জুনো তো আমার ছেলেকে বাঁচতে দেবে না, কোনোভাবেই আমার ছেলেকে বাঁচতে দেবে না। তারপর হি রিপ্লাইজ দ্যাট, জুপিটার উত্তর দিচ্ছে ইট উইল বি ফুলফিলড। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে হয়তো ইনিয়াস তার ভবিষ্যৎ ডেস্টিনিতে পৌঁছাতে পারবে না, কিন্তু সে পারবে, একটু ধৈর্য ধরতে বলছে। ভিনাসকে জুপিটার বলছে কিপ ইউর পেশেন্স, ইট উইল বি ফুলফিলড। ভবিষ্যৎ যেটা একবার ঘোষণা হয়ে গেছে সেটা ঠিকই ফুলফিল হবে। জুপিটার তখন মার্কারি, মার্কারি হচ্ছে ইলিয়াডে আমরা মার্কারিকে পেয়েছি হারমিস নামে। এই হারমিস প্রায়ামকে অ্যাকিলিসের তাঁবুতে নিয়ে গিয়েছিল। ইলিয়াডে আমরা যাকে হারমিস নামে চিনেছি, ইনিয়াডে আমরা তাকে মার্কারি নামে চিনব। জুপিটার তখন মার্কারিকে পাঠালো। কার কাছে পাঠালো? জুপিটার সেন্ডস মার্কারি টু টেল ডাইডো, ডাইডোর কাছে একটা সংবাদ পাঠালো। জুপিটার মার্কারির মাধ্যমে কুইন ডাইডোর কাছে একটা সংবাদ পাঠালো। কুইন ডাইডো কে? ইনিয়াসরা যে এলাকায় আশ্রয় নিয়েছে ঝড়ের পর, সেই জায়গাটা হচ্ছে কার্থেজের অন্তর্ভুক্ত। সেই কার্থেজ শহরের রানী হচ্ছে ডাইডো। জুপিটার তখন ডাইডোর কাছে সংবাদ পাঠালো। কিসের সংবাদ? একটা নির্দেশ। কি সেই নির্দেশ? টু রিসিভ দ্য ট্রোজানস হসপিটেবলি। মানে জুপিটারের কাছ থেকে ডাইডো খবর পেল যে ট্রোজানরা তার এলাকায় আশ্রয় নিয়েছে, তাদেরকে যেন যথাযথ সম্মানের সাথে গ্রহণ করা হয়। এইদিকে এনিয়াস, এনিয়াসের সাথে ভিনাসের সাক্ষাৎ হয়। ভিনাস অবশ্য নিজ রূপে আসেনি, সে একজন শিকারীর ছদ্মবেশে এসেছে। একজন শিকারীর ছদ্মবেশে নিয়ে ভিনাস এনিয়াসের সাথে সাক্ষাৎ করে। তখন ভিনাস tells him the history of Dido and Carthage. তখন ভিনাস ইনিয়াসকে কুইন ডাইডো এবং কার্থেজ শহরের ইতিহাস বর্ণনা করে। And when she asked him for his story,
এখানে একটু মিসিং আছে। যখন এই জায়গাটা এই অংশটা যখন ঘটতে থাকে, ভিনাস টেলস হিম দ্য হিস্ট্রি অফ ডাইডো অ্যান্ড কার্থেজ, এই জায়গায় একটু মিসিং আছে। এটা আমরা গত লেকচারে পড়েছি। গত লেকচারে আমরা পড়লাম না যে ইনিয়াস ডাইডোর রাজত্বে আশ্রয় নেয়। যখন ডাইডোর সামনে গিয়ে দাঁড়ায় ইনিয়াস, তখন ডাইডো ইনিয়াসের কাছে তার ইতিহাস জিজ্ঞেস করে। ইনিয়াস তখন বিষাদ ভারাক্রান্ত মনে মনে কষ্ট নিয়ে তার দুঃখের কথা বলতে থাকে। আমরা এখানে আসি আবার। ভিনাস এবং ইনিয়াসের কথা হচ্ছে। ইনিয়াস কিন্তু জানে না যে এই যে ছদ্মবেশী শিকারী, এই হচ্ছে ভিনাস। যখন ভিনাস ইনিয়াসকে তার কথা জিজ্ঞেস করে যে হু ইজ ইনিয়াস, ভিনাস তো খুব ভালো করেই জানে সে কিন্তু অভিনয় করছে, একজন শিকারীর অভিনয় করছে, এবং জেনেও সে ইনিয়াসের কাছে তার গল্প জানতে চাচ্ছে। তখন ইনিয়াস কমপ্লেইনস বিটারলি অফ হিজ ইল ফরচুন। তখন ইনিয়াস তার যে মন্দ ভাগ্য, তার দুর্ভাগ্যের কথা সে বর্ণনা করতে থাকে। তখন ভিনাস রিপ্লাইজ দ্যাট হিজ কম্প্যানিয়ন্স উইল রিটার্ন সেফলি। তখন ভিনাস এনিয়াসকে সান্ত্বনা দেয় যে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, তোমরা খুব নিরাপদেই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ফিরে যাবে, তোমরা আশা হারিও না, ডু নট লুজ ইউর কনফিডেন্স। এই বলে ভিনাস disappears after hiding him and Achates in a cloud. এই বলে ভিনাস অদৃশ্য হয়ে যায় এবং ইনিয়াস এবং ইনিয়াসের এক সাথী অ্যাকাটেসকে মেঘের মধ্যে রেখে ভিনাস অদৃশ্য হয়ে যায়। যখন ভিনাস হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তখন ইনিয়াস এবং তার সাথী অ্যাকাটেস তারা অবাক হয়ে যায়। Aeneas and Achates marvel at the size and activity of newly established town of Carthage. এরপর তাদের সামনে কার্থেজ শহরের রূপ ভেসে ওঠে। এমনিতে তো ভিনাস অদৃশ্য হয়ে গেছে, সেটা একটা অবাক হওয়ার ব্যাপার। ইনিয়াসের সামনে যখন কার্থেজ শহরের একটা ছবি ফুটে উঠছে, তখন তারা এই বিশাল বিশাল শহরের রূপ দেখে তারা অবাক হয়ে গেল। দেখে যে বিশাল এক শহর, বিশাল বিশাল সব দেয়াল, বড় বড় টাওয়ার উঠছে। They marvel at the size and activity of the newly established town of Carthage. They come to temple. They come to the temple of Juno. শহরে ঢুকতে না ঢুকতেই তারা দেখে জুনো দেবীর একটা মন্দির। জুনো জুনোর একটা মন্দির একদম শহরে ঢোকার মুখেই। Where they see on the walls, সেই মন্দিরের দেয়ালে তারা কি দেখতে পেল? পিকচার্স অফ ইভেন্টস অফ দ্য ট্রোজান ওয়ার। সেখানে ওরা দেখতে পেল জুনো দেবীর মন্দিরে দেয়ালে দেয়ালে ওই ট্রোজান যুদ্ধের বিভিন্ন ছবি আঁকা আছে। এই ট্রোজান যুদ্ধের ছবি দেখে Aeneas is heartened by this. Aeneas is heartened by this and studies them one after the other, reminding himself of the triumphs and disasters of the war. Aeneas তখন সেই ছবিগুলো দেখতে দেখতে তার স্মৃতিচারণ করতে থাকে, কি কি ঘটেছে। জুনো দেবীর মন্দির, জুনোর টেম্পলে ওয়াল জুড়ে ট্রোজান ওয়ারের বিভিন্ন ঘটনার ছবি পেইন্টিং করা আছে। তারপর সেই টেম্পলেই ডাইডোর সাথে ইনিয়াসের দেখা হয়। ডাইডো কামস টু দ্য টেম্পল and while she is attending to the city's affair,
টেম্পলে দাঁড়িয়ে ডাইডো তার শহরের বিভিন্ন কনস্ট্রাকশন সেগুলোকে দেখাশোনা করছে, বিভিন্ন কাজকর্ম করছে। এনিয়াসেস লস্ট কম্প্যানিয়ন্স অ্যাপ্রোচ, এবং তখন এনিয়াসের দলবল আস্তে আস্তে সামনে এগুতে থাকে, যাদের থেকে এনিয়াস কিছুক্ষণ আগে আলাদা হয়ে গিয়েছিল। ভিনাস, এনিয়াস আর অ্যাকাটিস এই দুইজনকে তো আলাদা করে ফেলেছিল, পরে ওদের সাথে আবার দেখা হচ্ছে। ইলিওনিয়াস অন দেয়ার বিহাফ আস ফর হেল্প। এই ওদের গ্রুপের মধ্যে একজন ডাইডো সেই প্রার্থনা শোনা মাত্র রেডিলি গ্রান্টস, কারণ অলরেডি জুপিটার ডাইডোকে সংবাদ পাঠিয়েছে যে সার্ভাইভিং ট্রোজানস তারা আসবে, তাদেরকে যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। Aeneas then comes forth from the cloud and gratefully expresses his thanks. Aeneas তো মেঘের আড়ালে ছিল। যখন ডাইডো সে যখন আশ্রয় দিতে রাজি হলো, তখন ইনিয়াস সেই মেঘের আড়াল থেকে বের হয়ে আসলো। মানে প্রথমেই ইনিয়াস ডাইডোর সামনে এসে হাজির হয়নি, প্রথমে সে আড়ালে ছিল। কেন আড়ালে ছিল? ভিনাসের একটা ডাউট ছিল যে ডাইডো যদি ইনিয়াসের কোনো ক্ষতি করার চেষ্টা করে। কেন? কারণ এই ডাইডো ছিল জুনোর খুব পছন্দের মানুষ। কুইন ডাইডো হচ্ছে জুনো দেবীর খুব কাছের মানুষ, পছন্দের মানুষ। যদি জুনো ডাইডোর মাধ্যমে কোনো ক্ষতি করে, এই জন্য এনিয়াসকে প্রথমে লুকিয়ে রেখেছিল। Aeneas then comes forth from the cloud and gratefully expresses his thanks. She is amazed to find so famous a hero has come to their kingdom. এই ইনিয়াস মোটামুটি বিখ্যাত একজন যোদ্ধা ছিল। ইনিয়াসের বীর গাথা মোটামুটি সবারই জানা, মোটামুটি তার নাম সবারই জানা। ডাইডো যখন শুনতে পেল যে ট্রোজান যুদ্ধের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি, বলা হয় দ্য সেকেন্ড ইন কমান্ড, হেক্টরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাপতি, সেই গুরুত্বপূর্ণ সেনাপতি এনিয়াস স্বয়ং এই ডাইডোর শহরে আশ্রয় প্রার্থী, এটা শোনার পর তো ডাইডো খুব অবাক হয়ে যায়, এবং এনিয়াসের নামে ডাইডো প্রোক্লেইমস স্যাক্রিফাইসেস অ্যান্ড এ ফিস্ট। এনিয়াসের নামে কোরবানি করা হলো, বড় বড় পশু কোরবানি দেয়া হলো। এনিয়াস ফর হিজ পার্ট সেন্ডস এক্যাটাস টু ব্রিং প্রেজেন্ট। তখন এনিয়াস দেখলো যে তার আগমনে ওরা সবাই মহা সমারোহে বিশাল এক আয়োজন করছে। তখন ইনিয়াস বলল যে ওরা এত আয়োজন করছে, আমরাও তাহলে কুইন ডাইডোর জন্য একটা প্রেজেন্ট, উপহারের আয়োজন করি। ইনিয়াস তখন অ্যাকাডাসকে পাঠাচ্ছে প্রেজেন্ট আনার জন্য। মানে এখানে আমরা একটা কালচারের দেখা পাচ্ছি যে ডাইডো যেভাবে আপ্যায়ন করছে, হসপিটালিটি অফ ডাইডো প্লাস দ্য সেন্টিমেন্ট অফ ইনিয়াস অ্যাজ আ গেস্ট। ওই সময় গেস্টদের এটা কালচার ছিল, যখনই ওরা কোথাও বেড়াতে যেত তখন সাথে করে কিছু প্রেজেন্ট নিয়ে যাওয়া, এটা তখনকার একটা কালচার। মানে এখান থেকে আমরা কিন্তু ওদের পিকচার অফ লাইফ, তখনকার কালচার সম্পর্কে আমরা কিন্তু আইডিয়া পাচ্ছি। এরপর ভিনাস ইন্টারভিনস। ভিনাস তখন মানে কার সাথে কথা বলছে? কিউপিড। কিউপিড কে আপনার অনেকেই হয়তো কিউপিড নাম সম্পর্কে অবগত আছেন। কিউপিডকে বলা হয় ভালোবাসার দেবতা। এই কিউপিড হচ্ছে, দেখবেন বিভিন্ন জায়গায় ওই ছোট ছোট বাচ্চা পাখা তীর লাগায়। এই তীর যার গায়ে লাগে সে প্রথম যার তার সাথে দেখা হয় তার প্রেমে পড়ে যায়। কিউপিডের কাজ হচ্ছে ভালোবাসার তীর মারা। এই কিউপিডকে ভিনাস এখন কাজে লাগাবে। ভিনাস কিউপিডকে এখন একটা কাজে লাগাবে কিভাবে? টু ডিসগাইজ হিমসেলফ অ্যাজ অ্যাসক্যানিয়াস। অ্যাসক্যানিয়াস হচ্ছে ইনিয়াসের ছেলে। ইনিয়াসের ছেলেকে লুকিয়ে রাখলো ভিনাস, এবং কিউপিড, ভালোবাসার দেবতা কিউপিডকে অ্যাসক্যানিয়াস সেজে ডাইডোর কাছে পাঠালো। কেন?
so that Dido could fall in love with Aeneas, যাতে ডাইডো ইনিয়াসের প্রেমে পড়ে। মানে ডাইডোর সাথে ইনিয়াসের যে একটা সম্পর্ক হবে এটা কিন্তু ন্যাচারাল না, ইট ইজ নট আ ন্যাচারাল রিলেশনশিপ, ইট ওয়াজ আ প্ল্যান বাই ভিনাস। ভিনাস তার ছেলের নিরাপত্তার জন্য কিউপিডকে পাঠায় ডাইডোর কাছে, যাতে ডাইডো ইনিয়াসের প্রতি আসক্ত হয়। এই যে ডাইডো ইনিয়াসের প্রতি অ্যাট্রাক্টেড হয়, এটা মোটেও কোনো ন্যাচারাল অ্যাট্রাকশন ছিল না, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ডিজাইনড বাই ভিনাস। সে স্পিরিটস স্ক্যানিয়াস অ্যাওয়ে, স্ক্যানিয়াসকে সে লুকিয়ে রাখে, আর কিউপিডকে ইনিয়াসের ছেলে সেজে ডাইডোর কাছে পাঠায়। কিউপিড ডিসগাইজড অ্যাজ অ্যাসক্যানিয়াস অ্যারাইভস, আসে, তারপর ফিস্ট শুরু হয়। ইনিয়াসের সম্মানে ডাইডো তো বিশাল খানাদানার আয়োজন করেছে, বিশাল এক ভোজ। তখন কিউপিড তার জাদু শক্তির বলে ডাইডোর মনে ইনিয়াসের প্রতি প্রচন্ড, ডাইডো ইজ ক্যাপটিভেটেড বাই দ্য চার্ম অফ এনিয়াস। এনিয়াসকে দেখে ডাইডো একদম পাগল হয়ে যায়। এই যে এনিয়াসের প্রতি ডাইডোর আকর্ষণ, এটা কিন্তু মনে রাখবেন, দিস ইজ নট এ ন্যাচারাল অ্যাট্রাকশন। তারপর ওদের যখন কোনো একটা ভোজ শুরু হয়, সরাসরি ওরা খাওয়া দাওয়া শুরু হয় না। প্রথমে একটা মিনস্ট্রেল, ওদের একজন থাকে, সে গান গায়, লায়ার বাজিয়ে, মিউজিক বাজিয়ে বাজিয়ে গান গায়। আফটার এ সং বাই মিনস্ট্রেল, প্রথমে একটা সঙ্গীত হয়, সঙ্গীত আয়োজন হয়। আফটার দ্যাট Dido asked Aeneas to tell the story of his 7 years wanderings. এই যে 7 বছর ধরে তারা সমুদ্রে সমুদ্রে ভেসে বেরিয়েছে, মানে ট্রয় নগরী ধ্বংস হয়ে যাওয়ার পর 7 বছর পার হয়ে গেছে। ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, তারপর 7 years have been passed। এই 7 বছর ধরে এনিয়াসরা সমুদ্রে সমুদ্রে ঘুরেছে। এই যে তারা ঘুরলো, তাদের ঘোরার বর্ণনা শুনতে চাচ্ছে ডাইডো। তখন একটু একটু করে, যেটা আমরা গত ক্লাসেও আপনাদেরকে বলেছি, এনিয়াস তখন গল্পটা বলা শুরু করলো। এনিয়াস begins his story and tells the discovery of the wooden horse on the beach. এনিয়াস কোথা থেকে গল্পটা শুরু করছে? উডেন হর্স থেকে। হঠাৎ করে একদিন ট্রোজানরা দেখতে পেল যে গ্রিক সৈন্যরা কোথাও নেই, পুরো পুরো ময়দান খালি, ময়দানে বিশাল বড় একটা কাঠের ঘোড়া। and of the different opinions among the Trojans about the best thing to do. তখন ট্রোজানদের মধ্যে একটা বিতর্ক শুরু হলো, দুইটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ বলছে যে এই ঘোড়াটাকে ধ্বংস করে ফেলতে হবে, আরেকটা গ্রুপ বলছে না, এই ঘোড়াটা ভেতরে নিয়ে যেতে হবে। লাউকুন নামে একজন, সে বারবার করে বলছে যে এই ঘোড়াটাকে নষ্ট করে ফেলতে হবে, ধ্বংস করে ফেলতে হবে, এটা হচ্ছে ষড়যন্ত্র। A group of Trojans shepherd bring in the Greek sin. একদল ট্রোজান এক গ্রিককে ধরে নিয়ে আসে। এই সিনন কে? সিনন একজন গ্রিক সৈন্য। হি অ্যালাউড হিমসেলফ টু বি ক্যাপচার্ড, সে নিজে ইচ্ছা করে ধরা দিয়েছে। কেন? ইন অর্ডার টু পারসুয়েট দ্য ট্রোজানস, ট্রোজানদেরকে রাজি করাতে, টু টেক দ্য উডেন হর্স, যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য সিনন ইচ্ছা করে ধরা দেয়। সিনন কি বলে? হি টেলস হিজ স্টোরি অফ ডিসিট। সিনন বলে সে কিভাবে গ্রিকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটা কিন্তু মিথ্যা কথা। প্রিটেন্ডেড দ্যাট, সে তখন ভান করে, হি ওয়াজ অ্যাবাউট টু বি পুট টু ডেথ বাই গ্রিকস। সে বলছে গ্রিকদের সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ গ্রিকরা তাকে মৃত্যুদণ্ড দেয়। বাট হি মেড হিজ এস্কেপ, কিন্তু সে কোনোভাবে প্রাণে বাঁচিয়ে, প্রাণে মানে পালিয়ে প্রাণে বাঁচে। নাও থ্রোয়িং হিমসেলফ অন দ্য ট্রোজানস মার্সি, তখন সিনন এসে বলছে, আত্মসমর্পণ করে বলছে প্রাণ ভিক্ষা চায়, ট্রোজানরা যাতে ওকে প্রাণ ভিক্ষা দেয়। ট্রোজানরা তখন সিননের প্রতি করুণা বোধ করে,
and release his fetters, তখন তাকে ছেড়ে দেয়। সিনন কিন্তু এখানে মিথ্যা কথা বলছে। সিনন পুরো ট্রোজানদেরকে বোকা বানাচ্ছে তার মিথ্যার মাধ্যমে। সিনন কমপ্লিটস হিজ স্টোরি। সিনন তখন গল্প শেষ করলো। কি সেই গল্প? টেলিং দেম দ্যাট হর্স ইজ এ রিলিজিয়াস অফারিং। গ্রিকরা তাদের জীবন বাঁচানোর জন্য বিশাল এক ঘোড়া বানিয়েছে এবং ঘোড়াটা গডস অ্যান্ড গডেসদের উদ্দেশ্যে অফারিং হিসেবে দিয়েছে। ইন অ্যাটোনমেন্ট ফর দ্য স্টোলেন, কিছু একটা চুরি করেছিল। and that if they take into the Troy, এই ঘোড়াটাকে যদি ট্রোজানরা তাদের শহরের ভেতরে নিয়ে যায়, then the defeat of the Greeks is certain. তাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এত বড় ঘোড়াটাকে কিভাবে নিয়ে যাবে? তখন ওরা চিন্তা করে যে এই ঘোড়াটাকে কিভাবে, বিশাল ভারী ঘোড়া, কিভাবে এটাকে শহরের ভিতরে নিয়ে যাবে? শহর তো বহু দূরে। অ্যাট দিস পয়েন্ট যখন এই এই আলোচনা চলছে, একটা গ্রুপ বলছে যে ঘোড়াটাকে ধ্বংস করে ফেলতে হবে, আরেকটা গ্রুপ তারা প্ল্যান করছে কিভাবে এই বিশাল ঘোড়াটাকে শহরের ভেতরে নিয়ে যাওয়া যায়। তখন অ্যাট দিস পয়েন্ট আ টেরিবল পোর্টেন্ট অকার্স, ভয়ঙ্কর এক ঘটনা ঘটল। কি ভয়ঙ্কর ঘটনা? টুইন সার্পেন্টস ফ্রম দ্য সি, সমুদ্র থেকে হঠাৎ করে যমজ সাপ, দুই মুখওয়ালা সাপ, seize Laocoon with his two sons and kill him. লাউকুন আর লাউকুনের দুই ছেলেকে মেরে ফেললো, আক্রমণ করলো, আক্রমণ করে মেরে ফেললো। তখন সবাই লক্ষ্য করলো এই যে লাউকুন, সে তো বলেছিল এই ট্রোজান, এই হর্সটা, এই কাঠের ঘোড়া, এটা হচ্ছে ষড়যন্ত্র। এই কথাটা বলার কারণে মেবি লাউকুন মৃত্যুবরণ করলো। কেন লাউকুন সে মারা গেল? কারণ সে এই পবিত্র ঘোড়ার বিরুদ্ধে কিছু বলেছিল। তার মানে এই ঘোড়ার বিরুদ্ধে কিছু বলা যাবে না। The Trojans regard this as a final indication. ট্রোজানরা পুরো বিশ্বাস করতে বাধ্য হলো that the horse must not be harmed. এই ঘোড়াটার কোনো ক্ষতি করা যাবে না। এই লাউকুন শুধু মুখে বলেছিল, এখন তার পরিণতি দেখো। And amidst scenes of rejoicing they take it inside Troy. তারপর তারা বুদ্ধি করে এই বিশাল ঘোড়াটাকে কষ্ট করে টেনে টেনে আস্তে আস্তে তাদের শহরের ভেতরে নিয়ে যেতে লাগলো। একটা সময় আস্তে আস্তে রাত হলো, নাইট ফলস, দ্য ট্রোজান স্লিপ, আস্তে আস্তে উল্লাস করতে করতে ক্লান্ত হয়ে ট্রোজানরা ঘুমায় গেল। দ্য গ্রিক ফ্লিট লিভস টেনেডস, তখন টেনেডস থেকে গ্রিক ফ্লিট আবার ফেরত আসছে। ওরা তো ভান করলো, ওরা তো অভিনয় করলো যে ওরা চলে গেছে, কিন্তু ওরা আসলে লুকিয়ে ছিল। টেনেডস থেকে ওরা আবার রিটার্ন করছে। সাইনন, এই যে সাইনন, কারেক্ট, সিনন তখন ভেতর থেকে একটা ফায়ার সিগন্যাল দেয়। এই ফায়ার সিগন্যাল মানে হচ্ছে ট্রোজানরা ঘুমায় গেছে, এখন দিস ইজ দ্য টাইম ফর অ্যাটাক। সিনন রিসিভিং আ ফায়ার সিগন্যাল ফ্রম দ্য ওপেন্স, সিনন রিসিভস এ ফায়ার সিগন্যাল ফ্রম দ্য ওপেন্স দ্য হর্স। সিনন তখন একটা সিগন্যাল পায়, গ্রিক আর্মি আসতে আসতে তারা একটা সিগন্যাল দেয়। ওই সিগন্যালটা পাওয়ার পর সিনন কি করে, তখন কাঠের ঘোড়ার ভেতরে খুলে দেয়। কাঠের ঘোড়ার একটা গোপন দরজা ছিল, দরজাটা খুলে দেয়। দ্য গ্রিকস হিডেন ইন ইট কাম আউট, তখন কিছু সৈন্য ওই ঘোড়ার ভেতরে লুকিয়ে ছিল। দ্য গ্রিকস হিডেন ইন ইট কাম আউট, দে কিল দ্য ট্রোজান সেন্ট্রিজ। গ্রিকরা বের হয়ে অল্প কিছু, সামান্য অল্প হাতে গোনা কিছু সৈন্য, ট্রোজান সৈন্য তারা পাহারা দিচ্ছিল, তাদেরকে হত্যা করে। and they open the gate of Troy to their companions. ওরা সবচেয়ে বড় ভয়ঙ্কর কাজ করে, সেটা হচ্ছে ওরা ট্রয় নগরীর যে বড় গেট সেটা খুলে দেয়। ওই গেট যদি বন্ধ থাকতো তাহলে কোনো গ্রিকের সাধ্য ছিল না ভেতরে ঢোকার। ইট ওয়াজ ইম্পসিবল টু এন্টার ইনটু দ্য ইলিয়াম। ট্রয় নগরীতে ঢোকা তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু অলরেডি কয়েকজন সৈন্য তো ঘোড়ার পেটে ছিল, কাঠের ঘোড়ার পেটে ছিল, ওরা বের হয়ে গেটটা খুলে দেয়।
ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার ঠিক কিছু আগে দ্য গোস্ট অফ হেক্টর অ্যাপিয়ার্স টু ইনিয়াস। হেক্টর যে বেশ কিছুদিন আগে মারা গেছে, হেক্টরের আত্মা ইনিয়াসের সামনে হাজির হয়। হেক্টরের আত্মা ইনিয়াসের সামনে এসে বলে and tells him that he must escape from Troy. হেক্টর এসে ইনিয়াসকে বলছে, হাতে সময় নেই, এক্ষুনি পালাও, এক্ষুনি পালাও। He must escape from Troy, taking with him Troy's sacred emblems and the penates, household gods. ট্রয় নগরীর কিছু পবিত্র প্রতীক ছিল, এগুলো হচ্ছে সিম্বল অফ গডস। হেক্টর এসে ইনিয়াসকে বলছে, হেক্টরের আত্মা, হেক্টর তো মারা গেছে, হেক্টর ওয়াজ কিল্ড বাই অ্যাকিলিস, এটা আমরা অলরেডি আলোচনা করেছি মিডের আগে। হেক্টর এসে ইনিয়াসকে বলছে, হাতে সময় নেই, এক্ষুনি পালাও, আমাদের দেবতাদের যে প্রতীকগুলো আছে, আমাদের হাউস হোল্ড গডস, এগুলোকে তুমি তোমার সাথে নিয়ে পালিয়ে যাও, প্রাণে বেঁচে পালিয়ে যাও, হাতে সময় নেই, শহরকে আর রক্ষা করা সম্ভব না, ইট ইজ অলরেডি টু লেট, এখন আর ট্রয়নগরীকে রক্ষা করার কোনো উপায় নেই। এটা ছিল স্বপ্নে, ইনিয়াস স্বপ্ন দেখেছিল। এই স্বপ্ন দেখে ইনিয়াস ঘুম থেকে উঠল। ইনিয়াস অ্যাওয়েকস, ক্লাইম্বস টু দ্য রুফ অফ ফাদার্স হাউস। ইনিয়াসের বাড়ির ছাদে সে উঠল। ওঠার পর দেখে সে ভয়ঙ্কর দৃশ্য। He sees the scenes of destruction all around him and wildly prepares to rush to the battle. দেখে যে চারদিকে ট্রয়নগরী প্রতিটা ঘরে আগুন জ্বলছে। তখন ইনিয়াস তার যে ন্যাচারাল ইম্পালস, যে এখনই তো তাহলে আক্রমণ করতে হবে, যুদ্ধে যেতে হবে, হাতে সময় নেই। প্যান্থাস, তখন অ্যাপোলোর একজন প্রিস্ট, প্যান্থাস arrives at Aeneas's house. অ্যাপোলোর একজন প্রিস্ট ইনিয়াসের বাড়িতে এসে হাজির হয় এবং tells him that the city is lost. অ্যাপোলো এসে বলে যে এখন বড় দেরি হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, গ্রিকরা সব ভেঙে ফেলছে, পুড়িয়ে ফেলছে। With a few companions, অল্প কিছু সঙ্গী সাথী একত্রিত করে ইনিয়াস goes into battle. ইনিয়াস তারপরেও আক্রমণ করার চেষ্টা করে গ্রিকদেরকে। The Greek Androgeos mistakes the Trojans for Greeks. ওরা যখন আসে তখন অ্যান্ড্রোগিয়াস নামে একজন গ্রিক সৈন্য তাদেরকে মনে করে এরা হচ্ছে গ্রিক, কিন্তু ওরা ছিল অ্যাকচুয়ালি ট্রোজান। And he and his followers are killed. And the Trojans disguise themselves in Greek, মেরে ফেলে এবং তাদের পোশাক চুরি করে। এনিয়াস এবং তার সাথীরা গ্রিক সাজে, গ্রিকদের যুদ্ধের পোশাকে নিজেদেরকে সজ্জিত করে। এরপর করোবাস সিজ ক্যাসান্ড্রা। করোবাস নামে একজন দেখতে পাচ্ছে যে ক্যাসান্ড্রা, ভালো করে খেয়াল করেন, দিস ইজ দ্য কানেকশন উইথ অ্যাসকিলাসেস অ্যাগামেমনন। করোবাস দেখতে পাচ্ছে যে ক্যাসান্ড্রা বিং ড্র্যাগড অ্যাওয়ে ইনটু ক্যাপটিভিটি। ক্যাসান্ড্রা হেক্টরের বোন, প্রায়ামের মেয়ে, যাকে আমরা অ্যাসকিলাসের অ্যাগামেমননে আলোচনা করেছি, সেই ক্যাসান্ড্রাকে ধরে নিয়ে যাচ্ছে কারা? গ্রিকরা ধরে নিয়ে যাচ্ছে, ক্যাসান্ড্রাকে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে। দে ট্রাইজ টু সেভ হার, তারা চেষ্টা করে ক্যাসান্ড্রাকে বাঁচানোর জন্য। ইন দ্য ফাইটিং which follows, many of Aeneas's companion are killed. তারা ব্যর্থ হয়, ইনিয়াসের অনেক সঙ্গী সাথী তারা মৃত্যুবরণ করে, গ্রিকদের হাতে তারা খুন হয়। ইনিয়াস উইথ টু ফ্রেন্ডস, অল্প কিছু বেঁচে থাকে ইনিয়াস আর তার দুজন বন্ধু, ফাইন্ডস হিমসেলফ নিয়ার প্রায়ামস প্যালেস। তারা গিয়ে রাজপ্রাসাদ, কিং প্রায়ামস তার প্রাসাদের সামনে হাজির হয়, হুইচ ইজ অন দ্য পয়েন্টস অফ ক্যাপচার, ওটা প্রায় দখল হয়ে যাচ্ছে তখন। ইনিয়াস গেটস অন টু দ্য রুফ অফ প্রায়ামস প্যালেস, কোনো মতে কষ্ট করে ইনিয়াস রাজপ্রাসাদের ছাদে ওঠে। বাই মিনস অফ এ ব্যাক এন্ট্রেন্স, পেছনের দরজা দিয়ে ইনিয়াস ছাদের উপর উঠে যায়। and joins in dislodging a tower on the besiegers, but চেষ্টা করে গ্রিকদেরকে থামানোর জন্য উপর থেকে, বাট দে স্টিল কাম অন, কিন্তু গ্রিকরা সংখ্যায় অনেক, শত শত গ্রিক সৈন্য উপরে আসছে। and Pyrrhus breaches the gates, গ্রিকদের মধ্যে একজন
তারা গেট ভেঙে ফেলে, সামনের গেট ভেঙে ফেলে, and Greeks pour into the palace. রাজপ্রাসাদের ভেতরে গ্রিকরা প্রাসাদের ভেতরে যারা ছিল সবাইকে তারা হত্যা করে। Aeneas tells the story of the death of Priam. Priam কিভাবে armor. Hecuba intervenes. Hecuba Priam's করে বাইরে যেতে। তাদেরই এক ছেলে Polites is pursued by Pyrrhus to the altar, where he is slain before his father's eyes. প্রায়ামের এক ছেলে প্রায়ামের চোখের সামনে মৃত্যুবরণ করে। Priams denounces the act, to which Pyrrhus replied with sword thrust, and the old king of Troy lies dead. পাইরাসের হাতে প্রায়ামের মৃত্যু। The king of Troy lies dead. এরপর এনিয়াস হেলেন হেলেন কোথায়? হেলেন ইজ হাইডিং, মন্দিরের ভিতর লুকিয়ে আছে হেলেন। ফিউরি ব্লেজেস আপ ইন হিম। তখন ইনিয়াস চিন্তা করলো এই হচ্ছে সুযোগ, এই হেলেনের জন্য ট্রয় নগরী ধ্বংস হয়ে যাচ্ছে, যদি হেলেনকে কোনোভাবে তখন একটা শেষ চেষ্টা করলো হেলেনকে যদি হত্যা করা যায়। Fury blazes up in Aeneas, and Aeneas thinks of avenging his burning city by killing her. ইনিয়াসের মনে হলো যে এই হেলেনকে যদি মারতে পারি তাও একটা সান্ত্বনা থাকবে। যখন ইনিয়াস হেলেনকে মারতে যাবে, হেলেনকে প্রায় মারতে যাবে, তখন ভিনাস ইনিয়াসের সামনে আসলো। ভিনাস appears to Aeneas and rebukes him. ভিনাস এসে ইনিয়াসকে বকা দিচ্ছে, telling him to think instead of safety of his family. ভিনাস ইনিয়াসকে বকা দিচ্ছে, বলছে যে হেলেনকে মেরে ফেলার চাইতে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। তুমি এখানে কি করছো? গো টু ইউর ফ্যামিলি, এখানে আর কেউ বাঁচবে না, তুমি তোমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করো, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করো। Then she reveals to him the giant shapes of gods and goddesses working the destruction of Troy. তখন ভিনাস বলছে এই ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে, কারণ gods and goddesses themselves are working in the destruction of Troy. ট্রয় নগরী ধ্বংসের পেছনে gods and goddess তারা নিজেরাই দায়ী, তারাই ধ্বংস করছে। ইনিয়াস তখন দেখতে পেল যে বেশ কিছু গডস, বেশ কিছু গডেসেস তারা নিজের হাতে ট্রয় নগরী ধ্বংস করে ফেলছে। ইনিয়াস তখন বুঝতে পারে, ইনিয়াস নাও রিয়েলাইজেস দ্যাট ট্রয়স আওয়ার অফ ডিস্ট্রাকশন হ্যাজ কাম। এখন আর কোনোভাবেই ট্রয়কে বাঁচানো যাবে না। ইনিয়াস একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছে। ইনিয়াস ট্রাইড একদম 11th আওয়ার, লাস্ট মোমেন্ট পর্যন্ত ইনিয়াস কিন্তু চেষ্টা করেছে ট্রয় নগরীকে রক্ষা করার। নাও এখন তাকে পালাতে হবে। হি মেক হোম। ইনিয়াস বাড়িতে ফিরল, কিন্তু অ্যাঙ্কাইসেস রিফিউজেস টু লিভ। ইনিয়াসের বাবা অ্যাঙ্কাইসেস, সে বলল আমি আমার পিতার ভিটা, বাবার ঘর ছেড়ে যাবে না সে। অ্যাঙ্কাইসেস রিফিউজেস টু লিভ। Aeneas, in despairs, prepares to court death again by rushing out against the Greeks. এখন এনিয়াস বলছে আমার এখন আর কোনো কিছু করার নাই, আমি আমার নিজের জীবন উৎসর্গ করব। মানে একদম ডেসপারেট, যতজন পারি ততজনকে মেরে তারপর মরবো। এরকম ডেসপারেট যখন হয়ে এনিয়াস বাইরে বের হয়ে যাচ্ছে, তখন এনিয়াসের ওয়াইফ ক্রুসা বেগস এনিয়াস নট টু লিভ দেম। এনিয়াসের ওয়াইফ তখন তাকে কাকুতি মিনতি করে কোনোভাবেই যেন এনিয়াস তাদেরকে ছেড়ে চলে না যায়। ক্রুসার অনুরোধ শুনে a tongue of fire suddenly plays around Ulysses' head.
তখন হঠাৎ করে দেখতে পেল আগুন জ্বলে উঠল। আইউলাসের হেড, এনিয়াসের ছেলে আইউলাস, তার মাথার উপরে দেখা গেল যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। অ্যাঙ্কাইসিস asked for confirmation of the woman. তখন অ্যাঙ্কাইসিস বলল সিগন্যাল, and following thunder on the left of a shooting star এসে পড়ছে। এটা হচ্ছে সিগন্যাল ফ্রম রেডি টু লিভ। অ্যাঙ্কাইসিস তখন বলল এই যে স্বর্গ থেকে, হেভেন থেকে সংকেত এসেছে। এখন অ্যাঙ্কাইসিস বলছে যে এখন সে রাজি, এখন সে চলে যেতে প্রস্তুত। এনিয়াস সেটস ফোর্থ ক্যারিং হিজ ফাদার অন হিজ শোল্ডার। তখন এনিয়াস কি করলো, তার বৃদ্ধ বাবাকে কাঁধে তুললো, যেটা আমরা গত ক্লাসে আপনাদেরকে পেইন্টিং দেখিয়েছিলাম। বাবাকে সে কাঁধে তুললো, and leading his little son by hand, এবং ছেলেকে এক হাতে। ক্রুসা তখন পিছনে পিছনে আসতে লাগলো। Just as they are reaching safety, the noise of the enemy is heard. তখন হঠাৎ করে তারা আসছে, গ্রিকরা আক্রমণ করছে আবার। And in the confusion, Crusa is lost. হঠাৎ করে ক্রুসা কনফিউজড হয়ে যায় এবং ভিড়ের মধ্যে হারিয়ে যায়। Aeneas retraces his step, widely shouting his wife's name. জোরে জোরে তার ওয়াইফের নাম ধরে ডাকতে থাকে। Then there appears to him a supernatural phantom of her. তখন ক্রুসাকে দেখতে পেল ঠিকই, কিন্তু ক্রুসার আত্মা, ক্রুসা ওয়াজ ডেড। ক্রুসার আত্মা তখন এনিয়াসের সামনে এসে হাজির হলো। And she bids him depart on his destined journey. তখন ক্রুসা এসে এনিয়াসকে বলল যে যাও, you have golden destiny ahead of you, leaving her in the care of goddess Sibyl. সিবিল গডেসের কাছে তাকে রেখে এনিয়াস আবার রওনা দিল। এনিয়াস returns to the rest of his family. other refuges. দেখা গেল যে আরো কিছু পালিয়ে প্রাণে বেঁচেছে। The morning star rises. তখন আকাশে সাজবাতি, শুকতারা শুকতারা জ্বলে উঠল। মর্নিং স্টার রাইজেস, and as dawn breaks, যখন আস্তে আস্তে দিনের আলো ফুটলো, Aeneas sets off for the mountains. ধীরে ধীরে তারা পর্বতের দিকে, পার্বত্য অঞ্চল, মাউন্ট অলিম্পাস, আজকে আমরা আর সামনে আগানো সম্ভব হচ্ছে না। আজকে আমরা কি আলোচনা করলাম? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, প্রথমেই আমরা ডিসকাস করলাম দ্য রাথ অফ জুনো। ভার্জিলের এনিয়াড শুরুই হচ্ছে দিয়ে, ভার্জিলের এনিয়াড শুরু হচ্ছে রাথ অফ জুনোকে দিয়ে। জুনো তারপর আমরা দেখতে পাচ্ছি লাইন ওয়াইজ সামারি, যেটা আপনাদেরকে হ্যান্ডআউট দেয়া হবে। লাইন ওয়াইজ সামারি থেকে আমরা আইডিয়া পাচ্ছি যে কোন লাইনে কি আছে। আমরা লাইন ওয়াইজ সামারি থেকে আইডিয়া নিয়ে আমরা চলে যাই মেইন টেক্সটে। মেইন টেক্সটে গিয়ে আমরা ব্যাখ্যা করলাম যে জুনো তার রাগের কারণ এবং জুনোর ভেতরকার যে ইমোশন, সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এখানে
করা সম্ভব। বেসিক ইমোশনস, ইউনিভার্সাল ইমোশনস, দেন পিকচার অফ লাইফ, থিম অফ ওয়ার, সবই কিন্তু ভার্জিলের হোমারের ইলিয়াডটা পড়েছি, একইভাবে আমরা ভার্জিলের এনিয়াডটাও পড়তে পারি। আজকে আমরা এই বুক 1 বুক 2 এই সামারিতেই থাকি। ট্র্যাজেডি অফ ডাইডো শুরু করব। আজকে আমরা বুক 1 বুক 2 এর সামারিটা মোটামুটি জানলাম। আমরা বেশ কিছু টেক্সট, রবার্ট ফেগেলসের ট্রান্সলেশনে টেক্সটটাও আমরা বেশ কিছু পড়েছি। আপনারা এইভাবে ট্রাই করতে থাকবেন আশা করি। আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, 4টার দিকে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা ফোকাস করব হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ডাইডো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।